সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা কেমিস্ট্রির সেকেন্ড পার্টের অধ্যায়ের ভিতরের বক্সে যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। এই বক্সের ভিতরে এমসিকিউ গুলো থেকে কিন্তু 2024-25 সেশন সহ আগের বছরগুলোতে অনেকগুলো প্রশ্ন এসেছিল মেডিকেলে হুবহু। তো তোমরা বুঝতেই পারছো যে এগুলো ইম্পর্টেন্স কতটুকু। তো চলো আমরা এখন শুরু করি ক্লাসটা। দেখো, প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। এখানে প্রথম প্রশ্নটা কি বলছে যে প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝা বায়ুমণ্ডলের কোন স্তরে ঘটে। আমরা জানি ট্রোপোস্ফিয়ার যে স্তর, এটা কোন স্তর? এটা হচ্ছে তোমার ক্ষুদ্র মণ্ডল। তাহলে ঝড় এগুলো কোথায় হবে? ঝড়গুলো হবে তোমার ট্রোপোস্ফিয়ারে। আর স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলে? স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হচ্ছে তোমার শান্ত মণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ার কি? শান্ত মণ্ডল। আচ্ছা, আসো এর পরেরটাতে আমরা যাই। দেখো কি বলছে, স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার কত কিলোমিটার। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে এর বিস্তার হচ্ছে তোমার 15 থেকে 50 কিলোমিটার। আর 1 থেকে 15 কিলোমিটার এটা কোনটার বিস্তার? এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারের বিস্তার। আচ্ছা, আরটা হচ্ছে তোমার 50 থেকে 85 কিলোমিটার। এটা কার বিস্তার? এটা হচ্ছে তোমার মেসোস্ফিয়ারের বিস্তার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে আমাদের যে তিনটে স্তর আছে এটা নিয়ে আমার রেঞ্জটা মনে রাখা লাগবে। আমরা বুঝতে পারলাম এই প্রশ্নের মাধ্যমে। এরপরে দেখো, এসএটিপিতে কোন গ্যাসের মোলার আয়তন কত। আচ্ছা, এসটিপিতে আমরা জানি গ্যাসের মোলার আয়তন কত। এসটিপিতে হচ্ছে তোমার 22.4 লিটার। সেটা আমরা আগে লিখে নিই। 22.4 এটা কোনটা? এটা হচ্ছে তোমার এসটিপিতে হচ্ছে তোমার আয়তন। আর 24.789 এটা কোনটার হচ্ছে আয়তন? এটা হচ্ছে তোমার এসএটিপির আয়তন। তাহলে এখানে অ্যান্সারটা হবে এসএটিপির আয়তনটা কত? 24.789 লিটার। আর একটা আছে তোমার এনটিপি, মানে হচ্ছে তোমার নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার। সেই ক্ষেত্রে আয়তন হবে তোমার 24.04 লিটার। এনটিপির ক্ষেত্রে কত হবে? 24.04 লিটার। আসো এরপরটাতে আমরা যাই। দেখো কি বলছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 4 লিটার অক্সিজেনকে 0.8 লিটার অক্সিজেনে পরিণত করতে চাপের বৃদ্ধি কত হবে। তাহলে দেখো এখানে কিন্তু টেম্পারেচারটা হচ্ছে তোমার 25 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এখন যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা জানি কোন লটা ফলো করবো। আমরা ফলো করবো হচ্ছে তোমার বয়েলস ল। বয়েলস লটা কি বলে? P1V1 ইজ ইকুয়াল টু P2V2। তাহলে দেখো এখানে আমার চাপের বৃদ্ধি কত হবে বলছে, মানে আমরা P2টা আগে বের করবো। তাহলে P2টা আমরা দেখি, P2 যদি আমরা এইদিকে করে নিয়ে যাই তাহলে কি হবে? P1V1 বাই হচ্ছে V2। এখন দেখো P1টা কত দেওয়া আছে? P1টা 1 ATM দেওয়া আছে। তাহলে আমরা একা লিখলাম না। V1 দেওয়া আছে হচ্ছে তোমার 4 লিটার। আর V2 কত দেওয়া আছে? 0.8 লিটার। এখানে নিচে V2 লিখলাম 0.8। তাহলে কত আসছে? দেখো P2 আসতেছে হচ্ছে তোমার 5 ATM। এখন দেখো এখানে কিন্তু বলে নিচে চাপ কত হবে, এখানে বলছে কি চাপের বৃদ্ধি কত হবে। এই জিনিসটা মাথায় রাখা লাগবে। প্রশ্ন সহজগুলো মানে তোমরা হয়তো জাস্ট এইটুক দেখে অ্যান্সারটা করলে যে হয়তো চাপ দিয়ে দিলা, 5 দিয়ে দিলা, কিন্তু 5 কিন্তু হবে না। এখানে কত হবে? চাপের বৃদ্ধিটা কত হবে? ডেল পি সমান সমান তোমার 5 মাইনাস 1। তাহলে কত হবে? এখানে হচ্ছে তোমার 4 ATM হবে। চাপের বৃদ্ধি হবে তোমার 4 ATM। এটা করে আশা করি তোমরা বুঝতে পারছো। আসো এর পরেরটাতে আমরা যাই। এখানে দেখো কি বলছে, বয়েলের সূত্রের সমীকরণ কোনটা। বয়েল সূত্রের সমীকরণ আমরা আগের ম্যাথটাই করলাম। P1V1 ইজ ইকুয়াল টু P2V2। আচ্ছা, এখানে যদি বলা হচ্ছে V1 বাই P1, এটা কি? এটা হচ্ছে তোমার চার্লসের সূত্র। আশা করি তোমরা পারবে এটা। এরপরে দেখো আবার পরের প্রশ্নে চলে আসছে চার্লসের সূত্রের সমীকরণ কোনটা। তাহলে চার্লসের সূত্রের মানে আমরা কি জানি? চার্লসের সূত্রের বলে স্টেটস দ্যাট V ইজ প্রপোর্শনাল টু T। তার মানে কি দাঁড়াচ্ছে? V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। এখানে তাহলে বি নাম্বারটা অ্যান্সার। এরপরে দেখো পরম শূন্য তাপমাত্রা কত। পরম শূন্য তাপমাত্রা কত? 0 কেলভিন। আর এটাকে যদি আমরা সেলসিয়াসে নিয়ে আসি তাহলে কত হবে? যদি এক্সাক্ট আমরা নিয়ে আসি তাহলে হবে তোমার -273.16 ডিগ্রি সেলসিয়াস। এই দুটা হচ্ছে তোমার ইকুয়াল। তার মানে পরম শূন্য তাপমাত্রাটা কত হচ্ছে? 0 কেলভিন। আর এটা সেলসিয়াস স্কেলে হবে হচ্ছে -0.273 মানে 273.16 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আসো, এসটিপিতে 1 মোল সালফার ডাইঅক্সাইডের আয়তন কত। এসটিপিতে আমরা কত জানি? 22.4 লিটার হবে, তাই না? এখন দেখো তোমরা যদি ওই অধ্যায়ের এই জায়গাটা পড়ে দেখো লিটারে, তাহলে কিন্তু দেখবা যে 1 লিটার সমান সমান কিন্তু
1 ডিএম কিউব হয়। তাহলে দেখো 1 লিটার সমান 1 ডিএম কিউব হয়, তাহলে 22.4 লিটার সমান কত ডিএম কিউব হবে? 22.4 ডিএম কিউবই হবে। তাহলে এখানে অ্যান্সারটা কত? 22.4 ডিএম কিউব। তো আশা করি তোমরা পারবা এটা। এরপরে আসো, চার্লসের সূত্রের লেখচিত্রের নাম কি? চার্লসের সূত্র যেটা, সেটা হচ্ছে তোমার যেহেতু প্রেশারটা হচ্ছে কনস্ট্যান্ট, এই জন্য এটাকে বলা হচ্ছে আইসোবার। তাহলে এখানে হবে আইসোবার। আর আইসোথার্ম কার ক্ষেত্রে হবে? আইসোথার্ম হবে তোমার হচ্ছে বয়েলের লেখচিত্র, এটা হচ্ছে তোমার বয়েল। আচ্ছা, আর আইসোকোরটা কি হবে? আইসোকোরটা হবে তোমার গে লুসাকের ক্ষেত্রে। গে লুসাকের লেখচিত্রটা কি হবে? আইসোকোর। তো এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। আসো এর পরেরটাতে আমরা যাই। দেখো কি বলছে, এসআই এককে আর এর মান কত? আর এর মান কত আমরা জানি 8.314 জুল পার কেলভিন পার মোল। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? এখানে অ্যান্সার হবে তোমার বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আসো এর পরেরটাতে আমরা যাই। এখানে দেখো কি বলছে, কোন গ্যাসের তাপমাত্রা 27°C থেকে কত বাড়ালে আয়তন দ্বিগুণ হবে? একই সাথে তোমার চাপও 0.8 atm থেকে 1.6 atm করা হবে। মানে এখানে কোনোটা কনস্ট্যান্ট নেই, টেম্পারেচারও কনস্ট্যান্ট নাই, প্রেশারও কনস্ট্যান্ট নেই, ভলিউমও কনস্ট্যান্ট নেই। তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? আমরা অ্যাপ্লাই করব P1 V1 ডিভাইডেড বাই T1 সমান সমান P2 V2 ডিভাইডেড বাই T2। এখন দেখো এখানে বলছে যে 27°C থেকে কত বাড়ালে আয়তন দ্বিগুণ হবে, তার মানে V2 সমান কিন্তু V2 V1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি আমরা V2 জায়গায় তাহলে কি লিখবো? P1 V1 ডিভাইডেড বাই T1 সমান সমান P2 ইন্টু 2V1। এখানে T2 দেখলাম। তাই দেখো তাহলে V1 কিন্তু দুই পাশ থেকে আমরা কাটতে পারতেছি। এখন দেখো চাপটা কত হচ্ছে? 0.8 atm থেকে 1.6 হচ্ছে, মানে চাপটা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে P2 কে আমরা কি লিখতে পারি? 2P1 লিখতে পারি। তাহলে আমরা এখানে এটা মিশাই দেই, P2টা মিশাই দিয়ে কি লিখবো আমরা? 2P1। তাহলে এখান থেকেও P1 কাটা। তাহলে দেখো এখানে কি থাকতেছে? 1/T1। আচ্ছা T1টা এখন দেখো 27°C মানে কত আমরা জানি? 300 কেলভিন, 273 যোগ করলে। তাহলে এখানে 300 দিলাম সমান সমান হচ্ছে কত? এখানে 2টা 2 আছে, তার মানে এখানে 4/T2। তাহলে T2টা কত হচ্ছে? যদি T2কে আমরা এইদিকেই নিয়ে যাই তাহলে কিন্তু 4 × 300 হচ্ছে। তাহলে কত? T2 সমান সমান হচ্ছে 1200 কেলভিন। আচ্ছা এখন দেখো আমরা প্রশ্নে কি বলছে যে 27°C থেকে কত বাড়াইলে। এখন দেখো আমরা এটা T2টা পাইলাম হচ্ছে 1200 কেলভিন, তাই না? এটাকে যদি আমরা সেলসিয়াসে নিয়ে আসি তাহলে কত হবে? 1200। আচ্ছা যেহেতু সেলসিয়াসে অ্যান্সার আছে 1200 মাইনাস 273, তাহলে দেখো কত আসে? 927°C আসে। তাহলে দেখো T1টা ছিল হচ্ছে 27°C আর T2টা কত হচ্ছে? 927°C। তাহলে টেম্পারেচার বাড়তিছে কত? 927 মাইনাস 27 কত হবে? 900°C। তাহলে এখানে অ্যান্সার কত? 900°C। আশা করি তোমরা এটা পারবা। এরপরে দেখো এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের মানটা কত? এসআই এককে এটার মান হচ্ছে 1.38 × 10⁻23 জুল পার কেলভিন। তাহলে এটা কত? এটা হচ্ছে তোমার সি নাম্বারটা অ্যান্সার। আর এই যে এটা আছে 1.36 × 10⁻25 লিটার এটিএম পার কেলভিন পার মোল, এটা হচ্ছে তোমার লিটার এটিএম এককে, এটার একক। আসো এর পরেরটাতে যাই। 8 গ্রাম হিলিয়ামের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটা? আচ্ছা আদর্শ গ্যাস সমীকরণ আমরা কি জানি? PV = nRT। এখন এখানে n এর মানটা কত দেখো, আমরা হিলিয়ামের ভর জানি কত? 4 গ্রাম। আর এখানে n সমান সমান আমরা কি জানি? W/m। তাহলে W এর মান এখানে কত? W এর মান হচ্ছে তোমার 8 গ্রাম। তাহলে এখানে আমরা 8 লিখলাম, আর হিলিয়ামের মাস হচ্ছে 4। তাহলে এখানে n সমান 2 পাচ্ছি। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? PV = 2RT। তাহলে এটা কোন অপশনে আছে দেখো? এটা হচ্ছে তোমার সি নাম্বার অপশনে আছে। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? PV = 2RT, সি নাম্বারটা অ্যান্সার হবে। আচ্ছা বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কত? এটা হচ্ছে তোমার -93°C। এটা কোন জায়গায় হয়? এটা হচ্ছে তোমার মেসোস্ফিয়ারে হয়। কোথায় হয়? মেসোস্ফিয়ার। সো এই পয়েন্টটাতে আমরা যাই। দেখো কি বলছে, এসএটিপিতে গ্যাসের মোলার আয়তন কত? এটা আমরা শুরুতে করছি, এটা হচ্ছে 24.789 লিটার। তোমরা সবাই পারবা। এরপরে দেখো কি বলছে,
আদর্শ গ্যাস সমীকরণ কোনটা? আদর্শ গ্যাস সমীকরণ কোনটা আমরা জানি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এটা কোন নাম্বার অপশনে আছে? দেখো এখানে বি নাম্বার অপশন আছে, যদি এখানে সি লিখছে তাহলে এখানে পিভি ইকুয়াল টু এনআরটি, এটা হচ্ছে এই অপশনে আছে। এর পরেরটাতে আসো, এসএটিপিতে গ্যাসের চাপ কত হয়? এসএটিপিতে গ্যাসের চাপ হয় হচ্ছে তোমার 100 কিলো প্যাসকেল, আর যদি এসটিপিতে বলে তাহলে হচ্ছে তোমার 101.325 কিলো প্যাসকেল। তাহলে এখানে অ্যান্সারটা হবে সি নাম্বারটা হচ্ছে তোমার অ্যান্সার। এর পরেরটাতে আসো যাই আমরা। আচ্ছা, বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ কত? আচ্ছা, নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে থাকে 78.something%। আর বায়ুমণ্ডলের প্রেশারটা যদি আমরা তোমার ধরি 760 মিলিমিটার মার্কারি, 760 এর সাথে 78 ইন্টু হচ্ছে তোমার 100 করবা, তো এটা করলে দেখো যে এইটা আসে, ক্যালকুলেটার করলে দেখবা যে 593.4 মিলিমিটার মার্কারি। তাহলে বায়ুমণ্ডলে ইন্টু এসে আংশিক চাপ কত? 593.4 মিলিমিটার মার্কারি। এরপরে দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ 1 atm হলে ভি ইনভার্স 1.05 লিটার হয়, আর যদি ভি ইনভার্স 1 সমান 0.042 লিটার হয় তাহলে চাপ কত হবে? তাহলে আমরা এখন ভিটা আগে বের করব। তাহলে ভিটা দেখো, ভি ইনভার্স 1 দেওয়া আছে কত? 0.05। তাহলে যদি আমরা ভিটা বের করি তাহলে কি হবে? 1/0.05। আর 0.05 কে যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে ও কিন্তু 100 দিয়ে গুণ হচ্ছে। তাহলে 100 দিয়ে যদি গুণ হয় তাহলে ভি1 হচ্ছে তোমার 20 পাচ্ছি আমরা। ভি1 আমরা কত পাচ্ছি? না 20 না, ভি1 পাচ্ছি হচ্ছে আমরা তোমরা, হ্যাঁ 20ই পাচ্ছি। এটা হচ্ছে তাহলে তোমার গেল হচ্ছে ভি1 এর কাহিনী। এখন দেখো ভি1 যদি এত হয় মানে এটা আমরা ভি2 ধরবো, এটা হচ্ছে ভি1। তাহলে ভি2টা কত হওয়া লাগবে? দেখো 1/042। আচ্ছা, এখানে দেখো এখানে দশমিক যদি তুলে দিই তাহলে কিন্তু এখানে 3টা শূন্য হচ্ছে। তাহলে আমরা এখন 42কে দিয়ে তোমার 1000কে ভাগ করব। তাহলে দেখো 42 দুগুণ কত হয়? 84 হয়। তাহলে এখানে বাকি থাকে হচ্ছে তোমার 16। আচ্ছা, এখন দেখো 42কে যদি আমরা 3 দিয়ে গুণ দিই তাহলে দেখো কত হয়? 3 দুগুণ 6, 3 4 12। দেখো 42কে কিন্তু 4 দিয়ে গুণ দেওয়া যাচ্ছে না, কারণ 4 দুগুণ 8, তখন 16, মানে 160কে ক্রস করে যাবে। তাহলে আমরা এখানে 3 দিয়ে গুণ দেব। 3 দিয়ে যদি গুণ দিই তাহলে 3 দুগুণ 6 আর হচ্ছে তোমার 3 4 12। তাহলে থাকতেছে বাকি কত? বাকি থাকে 4, আর এখানে হচ্ছে বাকি থাকতেছে 3, 34। তো দেখো আমরা এখানে দেখলো পাইলাম হচ্ছে ভি1 সমান পাচ্ছি 20, আর দশমিকের এইদিকে আমরা যাবো না, এইদিকে সামথিং পাচ্ছি কত? 23 পাচ্ছি। তাহলে দেখো ভি1 সমান হচ্ছে কত পাচ্ছি? 20, আর ভি2 সমান পাচ্ছি হচ্ছে 23 মানে 23ই ধরলাম। এখন বলছে যে পি1 সমান যদি 1 atm হয় তাহলে চাপটা কত হবে? তাহলে পি2 সমান আমরা কি জানি? পি2 সমান জানি হচ্ছে পি1 ভি1, মানে পি1 ইন্টু 20 ভাগ হচ্ছে ভি2, এখানে চলে গেল। তাহলে দেখো এখানে 20/23 করলে কত হয়? এটা যদি তোমরা নর্মাল হিসাব রাখো তাহলে দেখবা যে 20/23 করলে কিন্তু তোমার হচ্ছে ওই যে, আচ্ছা নর্মালি তোমাকে হিসাবে দেখাই যে 20 দিয়ে যদি 25কে ভাগ করো তাহলে কত হচ্ছে? দেখো 4/5 মানে 0.8 এর মতো হচ্ছে। তার মানে যেহেতু 20/23, তার মানে কি হবে? তার মানে হচ্ছে 0.8 এর থেকে একটু বেশি হবে। 0.8 এর থেকে বেশি কোন অপশনে আছে? দেখবো আমরা ডি নাম্বার অপশনে আছে। তাহলে এখানে অ্যান্সারটা কত? 0.84 atm। এরপরটাতে আসো, ব্যাপন হারের সাথে কোনটি সম্পর্কযুক্ত? এটা হচ্ছে তোমার গ্রাম আণবিক ভর। আচ্ছা, এই ব্যাপন হারের এই জায়গায় একটা জিনিস আছে যে ব্যাপন ধর্ম প্রয়োগ করে যদি কোনো গ্যাস মিশ্রণ থেকে কোনো গ্যাসকে হচ্ছে পৃথক করা হয় সেটাকে কি বলা হয়? অ্যাটমোলিসিস বলা হয়। এবং ব্যাপন ধর্মে কিন্তু এখানে হচ্ছে মিথেন গ্যাস যখন তোমার ব্যাপন ধর্মের মাধ্যমে আহরণ করা হয় তখন কিন্তু মিথেন গ্যাসটা এই অ্যাটমোলিসিসের মাধ্যমে তোমার আলাদা করা হয়। এরপরে দেখো, নিচের কোনটির ব্যাপন হার বেশি? ব্যাপন হার বেশি ক্ষেত্রে কি হতে হবে? তার ভর সংখ্যা কম হইতে হবে। এখন দেখো ফ্লোরিন কিন্তু হচ্ছে আমরা জানি যে দ্বিপরমাণু হিসেবে থাকে, তার মানে এর ভর হচ্ছে F2, অক্সিজেনও দ্বিপরমাণু থাকে, ক্লোরিনও দ্বিপরমাণু থাকে, আর নিয়নটা থাকে হচ্ছে তোমার এক পরমাণু হিসেবে। তাহলে দেখো যদি দ্বিপরমাণু হয় তাহলে কি হবে? তার ভরটা কিন্তু বেশি হবে, স্বাভাবিক। কিন্তু নিয়ন কিন্তু সিঙ্গেল হিসেবে আছে, এই জন্য এর ভরটা কম হবে। এই জন্য তাহলে ব্যাপন হারটা আর বেশি, যেহেতু নিয়নের ভরটা এখানে কম হচ্ছে সেক্ষেত্রে নিয়নের তোমার ব্যাপন হারটা বেশি হবে। এরপরে আসো, দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হবে? সমান হবে যখন তাদের হচ্ছে তাপমাত্রা সমান হবে। এটা হচ্ছে তোমার ওই যে C = √3RT/m। এই সূত্র থেকে দেখতেছে যে টেম্পারেচারটা যদি সমান হয় তাহলে দুটো গ্যাসের তাপমাত্রা সমান হবে, মানে গতিশক্তি সমান। সরি, এটা তো সূত্র না, সূত্রটা লিখি, ভুলে গেছে, এটা তো গরম হবো। E কে সমান আমরা কি জানি?
3/2 nRT। তো দেখো এখানে কিন্তু কোনো মাসের কোনো মানে মাস মানে বোঝাচ্ছি যে ভরে কোনো সম্পর্ক নাই, যেহেতু টেম্পারেচারের সাথে সম্পর্ক, যেহেতু আরটা কনস্ট্যান্ট, তো টেম্পারেচারটা সমান হলে গতিশক্তি তাদের মধ্যে সমান হবে। এরপরে দেখো কোনটি আরএমএস বেগ সম্পর্কিত, এটা আমরা দেখলাম যে c ইজ ইকুয়াল টু √3RT/m, এটা হচ্ছে তোমার আরএমএস বেগ বা গড় বর্গবেগের বর্গমূল। এরপরে আসো এক মোল গ্যাসের গতিশক্তির সমীকরণ কোনটি। গতিশক্তির সমীকরণ আমরা কি দেখলাম যে E কে সমান সমান 3/2 nRT। এখন দেখো n সমান সমান কত বলছি, 1 মোল, তার কত হবে 3/2 RT। 3/2 RT কোন অপশনে আছে, দেখো 3/2 আছে হচ্ছে তোমার এই সি নাম্বার অপশনে আছে হচ্ছে 3RT/2 বা 3/2 RT, সেখানে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে আসো কোন গ্যাসটির পেষণ গুণাঙ্কের মান সবচেয়ে বেশি। আচ্ছা এটা হবে তোমার হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা পেষণ গুণাঙ্ক বলতে বোঝাচ্ছি একই তাপমাত্রার চাপে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের হচ্ছে তোমার আয়তনের যে রেশিও, সেটা হচ্ছে তোমার পেষণ গুণাঙ্ক। তাহলে কোনটার বেশি হবে, এটা হবে হচ্ছে তোমার হাইড্রোজেনের। আচ্ছা এরপরে দেখো কোন গ্যাসটি অধিক পেষণযোগ্য। এখন অধিক পেষণযোগ্য মানে বোঝাচ্ছে যে তোমার পেষণ গুণাঙ্ক যেটা আছে সেটা হচ্ছে তোমার <1 হবে। তাহলে পেষণ গুণাঙ্কের মান যদি <1 হয় তাহলে হচ্ছে তোমার সেটা বেশি পেষণযোগ্য হবে। তাহলে এখানে হচ্ছে হাইড্রোজেনের হিলিয়ামের কিন্তু জেড ইজ লেস দ্যান মানে >1, সো এটা বেশি পেষণযোগ্য না, কম পেষণযোগ্য। বেশি পেষণযোগ্য কোনটা হবে, এখানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার এখানে বেশি পেষণযোগ্য। এরপরে দেখো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা, সালফিউরিক অ্যাসিড। এটা কিভাবে আমরা বুঝবো, দেখো অ্যাসিড বৃষ্টির জন্য মেইনলি হচ্ছে 3টা অ্যাসিড দায়ী, কোনগুলো সেটা আমরা লিখি H2SO3, H2SO4 আর হচ্ছে তোমার HNO3। সো বোঝা যাচ্ছে যে এখানের মধ্যে শুধুমাত্র সালফিউরিক অ্যাসিড থেকে এই দুইটার মধ্যে দুইটা হতে পারে, H2SO3 আর H2SO4। সো এখানে অ্যান্সারটা কোনটা হবে, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা, সালফার ডাইঅক্সাইড। এরপরে দেখো কোনটি অ্যাসিড বৃষ্টির সাথে সংশ্লিষ্ট নয়। দেখো আগে পৃষ্ঠাতে কিন্তু আমরা লিখছি যে SO2, SO3, NO2 এটা কিন্তু তিনটা ওই যে মেইন যে অ্যাসিড বৃষ্টির জন্য তার সাথে সংশ্লিষ্ট, বাট কার্বন ডাইঅক্সাইড কিন্তু অ্যাসিড বৃষ্টির সাথে সংশ্লিষ্ট নয়। আসলে এটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা এরপরে দেখো বৃষ্টির পানির পিএইচ এর মান কত হলে অ্যাসিড বৃষ্টি হবে। তাহলে অ্যাসিড বৃষ্টির জন্য পিএইচ কত হবে, 5.6 এর থেকে কম হতে হবে, তাহলে সেটাকে কি বলা হবে, অ্যাসিড বৃষ্টি বলা হবে। এরপরে দেখো প্যান্টস তৈরিতে কোনটি থাকে না। আচ্ছা প্যান্টস কি করে, প্যান্টস হচ্ছে তোমার কুয়াশার মতো বাদামি স্তর সৃষ্টি করে। প্যান্টস বিভিন্ন ধরনের এলিমেন্ট দিয়ে তৈরি, কিন্তু প্যান্টসের ভিতর কিন্তু তোমার নাইট্রোজেন থাকে না। এটা নর্মাল তুমি চিন্তা করো যে নাইট্রোজেন কিন্তু বাড়িতে সবচেয়ে বেশি পরিমাণ থাকে। যদি নাইট্রোজেন যদি প্যান্টস তৈরিতে থাকতো তাহলে কিন্তু একদম পুরো মানে বায়ু দূষিত হয়ে যাইতো। তাহলে প্যান্টসের কোনটি থাকতেছে না, নাইট্রোজেন থাকতেছে না। এরপরে আসো কোনটি উভধর্মী যৌগ। এটা তোমরা বারবার অনেক পড়ছো, এটা হচ্ছে পানি H2O। কারণ কি, এটা হচ্ছে প্রোটন গ্রহণও করতে পারে, প্রোটন দানও করতে পারে, এই জন্য এটা হচ্ছে তোমার উভধর্মী যৌগ। আর একটা উভধর্মী যৌগ কি হতে পারে, অ্যালুমিনিয়াম অক্সাইড, এটাও কিন্তু একটা উভধর্মী যৌগ। সো আশা করি পারবা তোমরা। এরপরে আসো কোনটি অ্যাসিড বৃষ্টির জন্য কারণ নয়। আচ্ছা আমরা একটু আগে আমরা দেখা দিচ্ছি যে HNO3, H2SO4 এবং H2SO3 এরা কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তাহলে দায়ী না কোনটা, H2CO3, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, যেটা এটা কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয় বা কারণ নয়। আচ্ছা এরপরে দেখো কোনটি লুইস অ্যাসিড নয়। আচ্ছা দেখো এখানে যে 4টা অপশন আছে 4টা কিন্তু তোমার লুইস অ্যাসিড। মানে অ্যালুমিনিয়াম 3+ কে কিন্তু আমরা AlCl3ও লিখতে পারি, সেক্ষেত্রে কিন্তু এটা সেমই আছে। সো এখানে সবগুলোই মানে কারেক্ট, যদিও এখানে 2 নাম্বারটা অ্যান্সার দিচ্ছে, কেন দিচ্ছে জানি না, বাট এই 4টাই কিন্তু তোমার লুইস অ্যাসিড। এরপরে দেখো বাংলাদেশে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত। এই প্রশ্নটা দেখে কেন হাসতেছি, কারণ এই প্রশ্নটা আমি কিন্তু মেডিকেল অ্যাডমিশনে আমাদের আসছিল এবং এটা আমি ভুল করছি সাকসেসফুলি। সো এটার অ্যান্সার কত হবে, মনে রাখা লাগবে যে গ্রহণযোগ্য মানে হচ্ছে এটা হচ্ছে সর্বোচ্চ লিমিট, সর্বোচ্চ কত হবে সেটা সবচেয়ে বেশি সেটাই। তাহলে গ্রহণযোগ্য কত হবে 0.05 ppm। বাট তোমার যে এই যে 0.01 যেটা আমি দাগাইছিলাম, এটা কি, এটা হচ্ছে নিরাপদ। নিরাপদ মানে কি, গ্রহণযোগ্য থেকে একটু কম থাকবে। তাহলে 0.01 ppm এটা কি, এটা হচ্ছে তোমার নিরাপদ মাত্রা।
আমি যেহেতু এই জিনিসটা ভুল করছি, আমি চাই না তোমরা কেউ ভুল করো। সো এই জিনিসটা একটু ভালো মতো দেখে রাখবা, মাথায় রাখবা যে নিরাপদ সেটা কিন্তু পরিমাণে একটু কম হবে, আর যেটা হচ্ছে তোমার গ্রহণযোগ্য সেটা পরিমাণে বেশি হবে। এই জন্য গ্রহণযোগ্যের মান হচ্ছে 0.05 ppm। এরপরে দেখো পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা পরিসর কোনটি, তাহলে এটা আমরা বুঝতে পারতেছি 0.01 থেকে 0.05 ppm, এটাই হচ্ছে তোমার গ্রহণযোগ্য মাত্রার পরিসর। আচ্ছা, এরপরে দেখো পানিতে দূষক পদার্থ দ্রবীভূত থাকার কৌশল নয় কোনটি, কোনটা হবে? এটা হচ্ছে তোমার একদম পরিবেশ রসায়নের শেষে থাকে, এই জিনিসটা সবাই স্কিপ করে দাও, এখান থেকে কিন্তু এমসিকিউ আছে এবং এটা কিন্তু ফাইনাল মেডিকেল চলে আসতে পারে। সো এটা কি হবে? প্রথম তিনটা হচ্ছে তোমার দ্রবীভূত থাকার কৌশল, বাট হাইড্রেশনটা দ্রবীভূত থাকার কৌশল না। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সার হবে হচ্ছে তোমার হাইড্রেশন। আচ্ছা, আমরা এখন জৈব রসায়নে চলে আসলাম। তো এই চ্যাপ্টারটা সবাই অনেক ভয় করো, বাট আমি যখন এই ক্লাসটা প্রিপেয়ার করতেছিলাম তখন দেখলাম যে এই ওদের থেকে এত সহজ প্রশ্ন বক্সে দেওয়া আছে, যেগুলো তো মানে একদম ভুল করার কথাই না। তো চলো দেখি যে এই জিনিসটা যে তোমরা যে ভয় পাচ্ছ, কিন্তু দেখো বক্সে কিন্তু খুবই সহজ সহজ প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা সলভ করি। দেখো প্রথম প্রশ্ন, কোনটি জৈব যৌগ নয়? এটা হচ্ছে তোমার HCl জৈব যৌগ না, মানে শুধু কার্বন থাকলেই যে জৈব যৌগ হবে এমনটা না, কয়েকটা এক্সেপশন আছে, সেটার মধ্যে HCl যেটা, এটা একটা জৈব যৌগ না, যদি এর মধ্যে কার্বন থাকে। এরপর দেখো কোন জৈব যৌগ পরীক্ষাগারে প্রথম প্রস্তুত করা হয়? প্রথম প্রস্তুত করা হয় আমরা কি জানি, ইউরিয়া প্রস্তুত করা হয়, ইউরিয়া প্রস্তুত করা হয়। ইউরিয়া তার সংকেতটা কি? CONH22। সো আচ্ছা দেখো, ইউরিয়ার আবিষ্কারককে ফ্রেডরিক ওহলা, যাকে বলা হচ্ছে তোমার জৈব রসায়নের জনক। এরপরে দেখো কোনটি বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ? আচ্ছা, বিষম চাক্রিক অ্যালিসাইক্লিক যৌগ যেটা আছে সেটা হচ্ছে তোমার ওই ইপক্সি ইথেন, আর যেটা হচ্ছে পিরিডিন, এটা হচ্ছে তোমার বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, পিরিডিনের সংকেতটা একটু লাগে, এটা লিখে নেই আমরা, C5H5N, এটা হচ্ছে তোমার পিরিডিনের সংকেত। আর একটা কি হতে পারে? আর একটা হচ্ছে তোমার ফিউরানো, হচ্ছে একটা বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ। আশা করি আপনারা বুঝতে পারছো। এরপর দেখো মিথাইল কার্বিনলের সংকেত কি? অনেকে এটা ভুল করো, সবাই কি দেখাও? সবাই হচ্ছে তোমার এই প্রথমটা দেখাও, বাট মাথায় রাখা লাগবে এই যে CH3OH আছে এটাকে কিন্তু কার্বিনল বলে, এটা শুধুমাত্র কার্বিনল। আর মিথাইল কার্বিনল তাহলে কি, এর সাথে আরেকটা CH3 যোগ হবে, তাহলে যদি CH3 যোগ হয় তাহলে কি হবে? C নাম্বারটা অ্যান্সার হবে, CH3CH2OH। এটা কিন্তু অনেকে ভুল করো এবং আমি অনেক সময় কনফিউজ থাকতাম যে CH3OH এটা কিন্তু শুধুমাত্র কার্বিনল, আর মিথাইল কার্বিনল কোনটা হবে? CH3CH2OH। আচ্ছা, এখন দেখো এখানে বলছে যে কোন যৌগে পাই বন্ধন নেই। তা পাই বন্ধন কোথায় নাই? যেখানে একক বন্ধন আছে। একক বন্ধন কোনটাতে থাকে? অ্যালকেনে থাকে। দেখো এখানে অ্যালকেন কোনটা? দেখো প্রথমে C2H6 বা ইথেন, এখানে কিন্তু কোনো একক বন্ধন নাই, কারণ এটা হচ্ছে তোমার অ্যালকেন শ্রেণী। তাহলে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে A নাম্বার। এখন দেখো কোন সংকেতে মেটামার অণু সমাণু সম্পর্ক? এখন মেটামার বলতে কি বোঝায়? মেটামার বলতে বোঝায় যে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা সেম থাকবে। তাহলে মেটামার সমাণু কোনটাতে সম্ভব? এটা হচ্ছে তোমার বি নাম্বারটা অ্যান্সার, C4H10O। এটা হচ্ছে তোমার মেটামারিজমের যে তোমার উদাহরণ আছে, উদাহরণে দেখতে পাবে যে কোন কোন তিনটা সমাণু এখানে, তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে তোমার বি নাম্বার। আচ্ছা, নিচের কোনটিতে টটোমার সমাণু তৈরি করে? আচ্ছা, টটোমারকে আমরা কি সমাণু নামে জানতে পারি? কিটোইনল সমাণুতা। কিটোইনল সমাণুটা কোনটা দেখায়? C3H6O, এটা হচ্ছে তোমার কিটোইনল সমাণুতা দেখায়। এরপর দেখো জ্যামিতিক সমাণুতা সত্য কি? জ্যামিতিক সমাণুতা সত্য হচ্ছে তোমার প্রতিস্থাপিত অ্যালকিন। আর একটা সত্য কি? আরেকটা হচ্ছে তোমার চাক্রিক যৌগসমূহ জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করে। এরপরে আসো ডাইমিথাইল ইথার এবং ইথানল পরস্পরের কোন সমান? এখন দেখো ডাইমিথাইল ইথার আর হচ্ছে ইথানল দুইটারই কিন্তু হচ্ছে তোমার টোটাল স্ট্রাকচার সেম, মানে টোটাল কার্বন সংখ্যাও সেম, হাইড্রোজেনও সেম, অক্সিজেনও সেম। তাহলে এটা কোন প্রকারের সমাণু হবে? এটা হবে তোমার কার্যকরীমূলক সমাণু। এটা কোন সমাণু হবে? কার্যকরীমূলক সমাণু। এরপরে দেখো কোন যৌগে দুইটি কাইরাল কার্বন থাকে? কাইরাল কার্বন মানে কি আমরা জানি যে কার্বনের চারপাশে চারটা বিভিন্ন মানে ডিফারেন্ট তোমার মৌল থাকবে, যৌগ থাকবে। তো এখানে কোনটাতে দুইটা কাইরাল কার্বন থাকে? বিউটেন 2,3 ডাইঅল, এখানে হচ্ছে তোমার দুইটা কাইরাল কেন্দ্র থাকে।
এরপরে আসো বেনজিনের গঠনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত? বেনজিনের ক্ষেত্রে কত? 1.39 আর্মস্ট্রং। এটা আশা করি তোমরা পারবা, এটা ভুল যাওয়ার আসলে কথা না। আর যদি বলা হয় যদি ন্যানোমিটার, তাহলে কত হতো? 139 ন্যানোমিটার। দেখো নিচের দেওয়া নমুনায় কোনটি ইলেকট্রোফাইল? আচ্ছা, ইলেকট্রোফাইল জিনিসটা কি? আসলে ধরো যে কোনো একটা যদি অণুকে ভাঙানো হয়, অসম ভাঙ্গনের ফলে যে ধনাত্মক মৌলটা তৈরি হয় তাকে বলা হয় হচ্ছে তোমার ইলেকট্রোফাইল। তাহলে দেখো এখানে ইলেকট্রোফাইলটা করতে হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে এটা ইলেকট্রোফাইল, কারণ এটা হচ্ছে তোমার অসম ভাঙ্গনের ফলে সৃষ্ট ধনাত্মক মৌল। এরপরে দেখো কোনটি অপ্রতিসম অ্যালকিন? আচ্ছা, অপ্রতিসম অ্যালকিন মানে কি? যেখানে তোমার হচ্ছে তোমার কার্যকরী মূলকটা থাকবে, তার উভয় পাশে কার্বন সংখ্যা ডিফারেন্স থাকবে, মানে অ্যালকাইল মূলকের ডিফারেন্স থাকবে। তাহলে দেখো এই প্রথমটাতে দেখো এখানে কিন্তু ডাবল বন্ডের দুই পাশে কিন্তু সেম পরিমাণ কার্বন আর হাইড্রোজেন আছে, তার মানে এটা প্রতিসম অ্যালকিন, তাহলে এটা হচ্ছে না। বি নাম্বারে দেখো এখানে ডাবল বন্ডের এই বাম আর ডান দিকে কিন্তু কার্বন সংখ্যা আলাদা আছে, সো এটা হবে। আর সি নাম্বার ডি নাম্বারে দেখো সেম কিন্তু আছে, কার্যকরী মূলকের বাম ডান পাশে সেম আছে, সো অপ্রতিসম অ্যালকিন কোনটা হচ্ছে? এখানে বি নাম্বারটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। এরপরে দেখো কি বলছে, SN1 বিক্রিয়া কত ধাপে ঘটে? আচ্ছা, SN1 বিক্রিয়া কত ধাপে ঘটে? এটা হচ্ছে তোমার 2 ধাপে ঘটে। আচ্ছা, SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু তোমার কোনো অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি হয় না, এবং এটা কোন কয় ডিগ্রি অ্যালকোহলে বেশি ঘটে? এটা হচ্ছে তোমার 3 ডিগ্রি অ্যালকোহলে বেশি ঘটে। এরপরে আসো বেনজিন থেকে কোনটি নিচের কোনটি কম সক্রিয়? আচ্ছা, এখানে হবে হচ্ছে তোমার এই যে C6H5NO2, এটা হচ্ছে কম সক্রিয়। আর বাকিগুলোতে দেখো এটা কিভাবে মনে রাখবে, দেখো যে বাকি যে আছে ClOH NH2 এটাতে কিন্তু একক বন্ধন থাকে, বাট NO2 তে কিন্তু ডাবল বন্ধন থাকে, এই জন্য এটা বেনজিন থেকে কম সক্রিয়। এইভাবে তোমরা এটা মনে রাখতে পারো। কোন বিক্রিয়ায় অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলকে পরিণত হয়? এটা কিন্তু মেডিকেলে আসছে এবং এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা কোন বিক্রিয়া হবে? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলকে পরিণত হয়। এরপরে আসো অ্যালকিনের নিশ্চিতকরণ পরীক্ষা কি? অ্যালকিনের নিশ্চিতকরণ পরীক্ষা হচ্ছে তোমার ব্রোমিন দ্রবণ পরীক্ষা। আর একটা পরীক্ষা কি হবে? আর একটা পরীক্ষা হবে তোমার ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট পরীক্ষা, এর মাধ্যমেও অ্যালকিন শনাক্ত করা যায়। এরপরে আসো বেনজিন মূলক সক্রিয়কারী বলয় সক্রিয়কারী মূলক কোনটা? বেনজিন বলয় সক্রিয়কারী মানে বলয় সক্রিয়কারী মূলক কোনটা হবে? যেগুলাতে তোমার একক বন্ধন থাকে, এগুলাকে কি বলা হয়? অর্থ প্যারা নির্দেশক। তাহলে দেখো প্রথমটাতে কিন্তু ডাবল বন্ড আছে, সেকেন্ডটাতেও ডাবল বন্ড, থার্ডটাতেও কিন্তু ডাবল বন্ড আছে, তাহলে ডি নাম্বার যেটা, এখানে কিন্তু কোনো ডাবল বন্ড নেই, তাহলে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কোনটা হবে? ডি নাম্বারটা অ্যান্সার হবে। আর এগুলোর বৈশিষ্ট্য কি? এগুলোতে হচ্ছে তোমার একক বন্ধন থাকবে। এরপরে দেখো কোনটি হচ্ছে তোমার কার্বনিয়াম আয়ন? কার্বনিয়াম আয়ন মানে হচ্ছে তোমার ধনাত্মক আয়ন, যেটা দেখো প্রথমটা কিন্তু নেগেটিভ, পরেরটাতে কোনো ইয়া নাই, প্লাস মাইনাস কিছু নেই, সি নাম্বারটাতে কিন্তু প্লাস আছে, তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? সি নাম্বারটা। কার্বনিয়াম আয়ন কি? তোমার ধনাত্মক আয়ন হবে কার্বনিয়াম আয়ন। এরপরে আসো কোনটি কার্বন আয়ন? তাহলে কার্বনিয়াম যদি পজিটিভ হয় তাহলে কার্বন আয়ন কি? কার্বন আয়ন হবে তোমার নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ শুধু বি নাম্বারে আছে -CH3, এটা তোমার হচ্ছে তোমার কার্বন আয়ন। এরপরে দেখো কোনটিতে হাইড্রোজেন বন্ধন ঘটে? আচ্ছা, প্রথমটাতে CH4, এটাতে ঘটে না, তারপরে হচ্ছে তোমার মিথানল, মিথানলে কিন্তু হাইড্রোজেন বন্ধন থাকে, তাহলে এখানে হচ্ছে তোমার বি নাম্বার। সি নাম্বারটা কেন হইলো না? সি নাম্বারটা কিন্তু হচ্ছে তোমার ইথার, ইথারে কিন্তু হাইড্রোজেন বন্ধন থাকে না, এই জন্য ইথার হচ্ছে তোমার। আর ইথার কিন্তু রাসায়নিকভাবে অত্যন্ত নিষ্ক্রিয়। আচ্ছা, নিচের কোনটি নিউক্লিওফাইল? আচ্ছা, নিউক্লিওফাইলটা কি? বিক্রিয়ক অণুর যখন অসম ভাঙ্গন ঘটে তখন যে ঋণাত্মক মৌলটা সৃষ্টি হয় সেটা হচ্ছে তোমার নিউক্লিওফাইল। তাহলে এখানে নিউক্লিওফাইল আমরা কোনটা দেখতেছি? প্রথমটা হচ্ছে তোমার নিউক্লিওফাইল NH3, এটা হচ্ছে তোমার নিউক্লিওফাইল, কারণ এটা হচ্ছে তোমার ঋণাত্মক মৌল একটা। আচ্ছা, নিচে কোনটি ইলেকট্রোফাইল? আচ্ছা, এটা একটু আগে করছি যে ইলেকট্রোফাইলটা কোনটা হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা ইলেকট্রোফাইল, কারণ এটা হচ্ছে অসম ভাঙ্গনের ফলে সৃষ্ট ধনাত্মক আয়ন। এরপর দেখো নিচের কোনটি মেটা নির্দেশক? মেটা নির্দেশক মানে কি? এটা হচ্ছে তোমার মেটা পজিশনে থাকবে, অর্থ প্যারামেটা 3 নাম্বারে থাকবে। সো এরা কি করবে? এরা হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। আছে এদের বৈশিষ্ট্য মানে কিভাবে আমরা চিনবো? এদের মধ্যে হচ্ছে তোমার ডাবল বন্ড থাকবে। তাহলে দেখো প্রথমটাতে কিন্তু কোনো ডাবল বন্ড দেখতে পাচ্ছি না, পরেরটাতে হচ্ছে তোমার CH3, এর তো ডাবল বন্ড নাই,
সি নাম্বার হচ্ছে OCH3, এখানেও ডাবল বন্ড নাই, তাহলে ডি নাম্বারটা যেটা আছে SO3H, এখানে কিন্তু ডাবল বন্ড থাকে, তাহলে মেটা নির্দেশক কোনটা হবে, এখানে তোমার ডি নাম্বারটা অ্যান্সার হবে। এরপর দেখো কার্বনিন মূলকে কার্বন পরমাণু কোন সংকরণ ঘটে। আচ্ছা, কার্বনিন মূলকগুলো কি আমরা জানি অ্যালডিহাইড এবং কিটোন, এখানে কোন সংকরণ ঘটে, এখানে তোমার sp2 সংকরণ ঘটে। কোন সংকরণ? sp2। এরপর দেখো অ্যালডিহাইডের নিশ্চিতকরণ পরীক্ষা কোনটা। আচ্ছা, এখানে একটু সবাই কনফিউশন হয়ে যাও, তাহলে তোমাদেরকে বলি, এই যে তোমার 2,4-DNP টেস্ট দেখতে পাচ্ছ না, এটা কোন মানে প্রক্রিয়া শনাক্ত, মানে কোনটি শনাক্ত করার জন্য করা হয়, এটা হচ্ছে তোমার কার্বনিন মূলক শনাক্তকরণের জন্য করা হয়। আর স্পেসিফিক ভাবে যদি বলা হয় যে তোমার অ্যালডিহাইড নিশ্চিতকরণের পরীক্ষা কোনটা, এটা হবে হচ্ছে তোমার টলেন বিকারক পরীক্ষা। টলেন বিকারকের সাথে আমরা আরেকটা কি বিকারক মানে পরীক্ষা করতে পারি, ফেলিং দ্রবণ। তাহলে অ্যালডিহাইডের নিশ্চিতকরণ পরীক্ষা কি, টলেন বিকারক আর ফেলিং দ্রবণ। আর 2,4-DNP এটা দ্বারা আমরা কার্বনিন মূলক যে সেটা কি অ্যালডিহাইড অথবা কিটোন নাকি, সেটা হচ্ছে তোমার আইডেন্টিফাই করার জন্য 2,4-DNP টেস্ট করি। আর টলেন বিকারক আর ফেলিং এর মাধ্যমে আমরা অ্যালডিহাইড এবং কিটোনকে আলাদা করতে পারি। এরপর দেখো কার্বক্সিল মূলক শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়, এটা হচ্ছে তোমার 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তোমার সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে তোমার কার্বক্সিল মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়। এরপরে আসো জৈব যৌগের কার্যকরী মূলক সমূহের ইনফ্রারেড বর্ণালীতে তরঙ্গ সংখ্যা বা ফ্রিকোয়েন্সি পার সেন্টিমিটার কত হবে, এটা হচ্ছে তোমার 1000 থেকে 4000 মানে অ্যান্সারটা হবে। এই জিনিসটা এই ছকটা আসলে অত পড়ার দরকার নেই, মনে থাকবে না, জাস্ট এই যে এরকম যেটা এমসিকিউ আছে যেগুলো হচ্ছে তোমার অনুশীলনীতে আছে সেগুলো তোমরা দেখে যাও, আশা করা যায় এর মধ্যে থেকে কমন থাকবে। এই পার্টটাতে আসো লুকাস বিকারক ব্যবহৃত হয় কোনটি শনাক্তকরণে। লুকাস বিকারক কোনটি শনাক্তকরণে ব্যবহৃত হয়, অ্যালকোহল শনাক্তকরণে। আর লুকাস বিকারকের ক্ষেত্রে 3 ডিগ্রি কিন্তু সাথে সাথে রিয়াকশন দেয়, 2 ডিগ্রি হচ্ছে 5 থেকে 10 মিনিট পর দেয়, আর 3 ডিগ্রি 1 ডিগ্রি কিন্তু কোনো রিয়াকশন দিবে না। এটা হচ্ছে তোমার লুকাস বিকারক পরীক্ষা। এরপর আসো অ্যাক্রিলিন টেস্ট দ্বারা কোনটি শনাক্ত করা হয়, এটা সবাই জানো, এটা হচ্ছে তোমার গ্লিসারিন শনাক্ত করা হয়। অ্যাক্রিলিন পরীক্ষা কিন্তু অ্যাক্রিলিনের ঝাঁঝালো গন্ধ বের হয়, এর মাধ্যমে গ্লিসারিন শনাক্ত করা হয়। আচ্ছা, ফেনল শনাক্তকরণে হচ্ছে কোনটি ব্যবহৃত হয়, FeCl3 দ্রবণ, এটা ব্যবহার করা হয়। আর ফেনল কিন্তু অম্লধর্মী, অ্যালকোহল আর ফেনলের মধ্যে যদি সেম মানে স্ট্রাকচার পাওয়া যায়, OH পাওয়া যায়, কিন্তু অ্যালকোহল নিরপেক্ষ হলেও ফেনল কিন্তু অম্লধর্মী। আচ্ছা, কোনটির বিস্ফোরণে ডিটোনেটর দরকার হয়, আমরা কোনটা জানি, TNT বা ট্রাইনাইট্রোটলুইন, এটার তোমার যখন বিস্ফোরণ করে তখন কিন্তু ডিটোনেটরটা দরকার হয়। আচ্ছা, দুইটি পেপটাইড শিকল কোন বন্ধন দ্বারা যুক্ত, এটা যদি বইয়ে হাইড্রোজেন বন্ধন দেওয়া আছে, বাট অ্যান্সারটা কিন্তু হবে পেপটাইড বন্ধন দ্বারা, কারণ আমরা কি জানি যে তোমার হচ্ছে প্রোটিন কিন্তু পেপটাইড বন্ধন দ্বারা সৃষ্টি করা হয়। আসো পয়েন্টটাতে যাই। আচ্ছা, তা এখন আমরা দেখলাম যে জৈব যৌগে আসলে আমরা যতটা কঠিন ভাবে, কিন্তু তোমার বইয়ের ভিতরে যে বক্সের এমসিকিউ এটা কিন্তু খুবই সহজ, আর তোমরা এই জিনিসগুলো ভালো মতো পড়ে যাবা, হয়তো ইনশাআল্লাহ কমনও পেয়ে যেতে পারো। তো চলো আমরা এখন আসি পরিমাণগত রসায়নের ক্ষেত্রে। আচ্ছা, 1 মোল পানি বলতে কি বোঝায়, এই প্রশ্নটা দেখে অনেকে এখন ভাববা যে একবার বিশেষ কিন্তু একটা প্রশ্ন দিচ্ছিল যে বাংলাদেশের রাজধানী কোনটা, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, আবার ঢাকাও ছিল। এই প্রশ্নটা কিন্তু ওই রকম যে 1 মোল পানি আমরা কত জানি যে 18 গ্রাম। এখন দেখো 4টা অপশনে 18 দিয়ে রাখছে এখানে, তাহলে কোনটা হবে, দেখো 1 মোল পানিকে যদি আমরা স্পেসিফিক ভাবে হচ্ছে তোমার বলতে চাই, তাহলে হবে হচ্ছে 18.02 গ্রাম পানি, এখানে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো এই জিনিসগুলো কনফিউজিং, বাট তোমরা কনফিউশন যখন ক্রিয়েট হবে তখন তোমরা কি করবা, পুরো যেটা মানে যে অপশনটা পুরোটা একদম ডিসক্রাইব করছে একদম পাই টু পাই, সেটা হচ্ছে তোমার অ্যান্সার দিবা, তাহলে এখানে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো পরমাণুর ভরের ক্ষুদ্রতম একক কোনটা, পরমাণুর ভরের ক্ষুদ্রতম একক হচ্ছে 1 অ্যাটমিক মাস ইউনিট, এখানে হচ্ছে তোমার সি নাম্বারটা অ্যান্সার। এটা মানে কত, 1.66 × 10⁻²4 গ্রাম। এখানে অ্যান্সারটা কত হবে, সি নাম্বারটা হচ্ছে তোমার অ্যান্সার। এরপরে আসো 1.008 গ্রাম হাইড্রোজেনে কতটি পরমাণু থাকে। এখন দেখো হাইড্রোজেন কিন্তু আমরা জানি সব নরমালি হচ্ছে তোমার দ্বিপরমাণুক অবস্থায় থাকতেছে, এখানে বলছে যে কতটি পরমাণু থাকে, তার মানে কি কেন আমরা হাইড্রোজেন পরমাণু নিব মানে H নিব, তাহলে দেখো H মানে কত, তার গ্রামও কত হবে, ওজনও কত হবে, 1.008 গ্রামই কিন্তু হবে। তাহলে 1.008 গ্রামে কতগুলো পরমাণু থাকতেছে, আমরা কি জানি অ্যাভোগাড্রোর সংখ্যা কত, 6.02 × 10⁻23, তার মানে এখানে হচ্ছে তোমার অ্যান্সারটা হচ্ছে তোমার বি নাম্বার। বাট দেখো তোমরা এখানে কিন্তু 6.022 দিছে,
সো এখানে দেখো অনেকে কিন্তু বি নাম্বারটা দেখে দাগায় ফেলবা, এটা কিন্তু ভুল অ্যান্সার। এখানে অ্যান্সারটা কত হবে, যেহেতু এখানে স্পেসিফিক ভাবে 0.022 বলছে, সো এখানে হচ্ছে তোমার সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এই জিনিসগুলো কিন্তু এই জন্য তোমাদেরকে বলা হয় যে বারবার অপশনগুলো পড়তে হবে। প্রথমটা কিন্তু হবে না, ঠিক আছে, দ্বিতীয়টা কিন্তু অনেকে দেখে লাফায় একদম অ্যান্সারটা দাগাবা, তারপর যখন হঠাৎ করে ডিভিশন দেওয়ার সময় যা দেখবা যে সি নাম্বারে দেখবা যে আরো স্পেসিফিক ভাবে বলছে, তখন তো হাই হাই করবে, তখন কি আর চেঞ্জ করতে পারবা না। সো প্রশ্ন অপশনগুলো বারবার পড়তে হবে। এরপর দেখো 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কতটি অণু থাকে। আচ্ছা, অক্সিজেন গ্যাসের আমরা ভর কত জানি, ভর হচ্ছে তোমার 32, তাহলে 16 গ্রামে কত থাকবে, 6.02 অর্ধেক ইন্টু 10⁻23 অর্ধেক থাকবে। তাহলে 23 আর লিখলাম না, 6.02 অর্ধেক কত হচ্ছে, দেখো 2 হচ্ছে, তাহলে কত হবে 3.01 ইন্টু 10⁻23। 3.01 ইন্টু 10⁻23 কোন অপশনে আছে, দেখো 3.01 10⁻23, এখানে তাহলে তোমার প্রথম অপশনে এখানে হচ্ছে অ্যান্সারটা আছে। সেখানে অ্যান্সারটা কত হবে, এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে আসো 25 ডিগ্রি সেলসিয়াসে 12.395 লিটার অক্সিজেন গ্যাসে অনুসংখ্যা কত। এখন এই জিনিসটা দেখো অনেকে ভাবছে ক্যালকুলেটর এটা কেমনে করবে, এটা কিন্তু খুবই সহজ। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস বলছে মানে সেটা হচ্ছে এসএটিপি। এসএটিপি তে হচ্ছে তোমার আয়তন কত, 24.789 লিটার। তো দেখো এটাকে তুমি যদি অর্ধেক করো তাহলে কিন্তু এই 12.395টা পাচ্ছ, তার মানে অনুসংখ্যা কত হবে তোমার 6.02 কিন্তু অর্ধেকই হচ্ছে, যেহেতু 25 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু যেহেতু আয়তনটা বেড়ে যায় এই জন্য হচ্ছে তোমার অক্সিজেনের ক্ষেত্রে একটু বেড়ে গেছে। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে 3.01 ইন্টু 10⁻23, এটা হচ্ছে তোমার অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা কততে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এরপর দেখো এসএটিপি তে গ্যাসের মোলার আয়তন কত, এটা আমরা পরিবেশ রসায়নে পড়ে আসছি, কত 24.789 লিটার। এখানে অ্যান্সারটা কত হবে, ডি নাম্বারটা হচ্ছে তোমার অ্যান্সার। এরপরে আসো 1 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট থেকে এসটিপি তে কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে। আচ্ছা আমরা আগে রিঅ্যাকশনটা লিখি, CaCO3 সমান সমান কি হবে, CaO প্লাস CA2। আচ্ছা এখানে একটা বিষয় আছে যে যখন এরকম রিঅ্যাকশন লিখবো তখন কিন্তু আমার ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করলে আমরা কিন্তু সমান লিখবো, এখানে ব্যালেন্স হয়ে গেছে। এখন ক্যালসিয়াম কার্বনেট এর ভর হচ্ছে তোমার 100 গ্রাম, আর কার্বন ডাই অক্সাইড এখানে হচ্ছে কত লিটার হচ্ছে 1 মোল, যেহেতু তার মানে 22.4 লিটার। এখন দেখো এখানে বলছে যে 1 গ্রাম থেকে, মানে 100 ক্ষেত্রে 1 গ্রাম মানে 2টা দশমিক আগে আসবে, তাহলে 2টা দশমিক আগে আসবে, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রেও 2টা দশমিক আগে আসবে, তাহলে কত হবে 1 গ্রাম হইলে হবে হচ্ছে 0.224 লিটার। 0.224 লিটার কোন অপশনে আছে, সি নাম্বার অপশনে আছে, তাহলে এখানে অ্যান্সারটা কত হবে 0.224 লিটার। এরপর দেখো 12 গ্রাম কার্বন থেকে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করা যায়। তাহলে আমরা রিঅ্যাকশনটা লিখি, C+O সমান হচ্ছে তোমার CO2, C+O2। তাহলে দেখো 12 গ্রাম কার্বন থেকে আমরা কত গ্রাম পাচ্ছি, কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে 44 গ্রাম, তাহলে অ্যান্সারটা কত হবে এখানে 44 গ্রাম, বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো 11.5 গ্রাম সোডিয়াম ধাতু এবং পানির বিক্রিয়ায় এসএটিপি তে কত লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে আমরা আগে রিঅ্যাকশনটা লিখি, আচ্ছা এখানে আমরা এখন ব্যালেন্স করবো। ব্যালেন্স করার জন্য হচ্ছে সোডিয়াম আগে 2টা নেওয়া লাগবে, এখানেও হাইড্রোজেন 2টা, তাহলে দেখো ব্যালেন্স হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো এখানে দেখো 2Na মানে কত, সোডিয়ামের ভর যদি 23 হয় তাহলে এখানে 2Na এর ভর হচ্ছে 46 গ্রাম, এটা হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে। আর বলছে হচ্ছে হাইড্রোজেন গ্যাস সেখানে কত লিটার উৎপন্ন হচ্ছে, 25 এসএটিপি মানে 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে 24.789 লিটার। এখন দেখো এখানে বলছে যে 11.5 গ্রাম যদি সোডিয়াম ধাতু নেই, তাহলে দেখো 11.5 গ্রাম যদি নেই তাহলে কত হচ্ছে, এই 46 কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু 11.5 আসছে, তাহলে 24.789 লিটারকে তাহলে 4 দিয়ে আমার ভাগ করতে হবে, কত লিটার পাবো 24.789 ভাগ করি, এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে 6.19 আর এইদিকে আসতেছে, আচ্ছা 6.19 আসছে। এখন 6.19 কোথায় আছে, দেখো প্রথম অপশনে কিন্তু 6.20 আছে, মানে 6.19, তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, এখানে হচ্ছে তোমার এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো 49 গ্রাম KClO3 থেকে কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে। এখানে তাহলে আমরা আগে রিঅ্যাকশনটা লিখে নিই যে KClO3, আচ্ছা এখানে যদি 2KCl নেই তাহলে এখানে 2KCl ইন্টু এখানে 3O2 হলো, তাহলে দেখো 2KClO3 এটার ভরটা হচ্ছে তোমার 245 গ্রাম, আর অক্সিজেনের ক্ষেত্রে দেখো কত গ্রাম উৎপন্ন হচ্ছে
অক্সিজেন যে 32 তাহলে হচ্ছে তোমার 96 গ্রাম। তাহলে দেখো 245 গ্রাম থেকে আমরা পাচ্ছি হচ্ছে তোমার 96 গ্রাম অক্সিজেন। আর যদি হচ্ছে 49 গ্রাম 2KClO3 ধরি তাহলে কত হবে 96/245 ইন্টু 49। এখন দেখো 49 কে যদি হচ্ছে তোমার 245 এর 49 মানে এটা তো করলে তোমার 5 থাকে, তাহলে 96 কে যদি 5 দ্বারা আবার করি তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে তোমার 19.2 গ্রাম। এই জিনিসটা তোমার ক্যালকুলেটারে মানে ক্যালকুলেটার লাগবে না, হাত দিয়ে করতে পারবে। আমি যা সাই করে রাখছিলাম এই জন্য আমি তাদের করতে পারলাম। তোমরা যদি প্র্যাকটিস করে রাখো তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে। এরপরে দেখো 1 মোল কার্বন ডাইঅক্সাইড এবং 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কত গ্রাম সোডিয়াম কার্বনেট পাওয়া যাবে। তাহলে রিঅ্যাকশনটা আমরা আগে লিখে নিই যে দেখো এখানে কিন্তু সোডিয়াম কার্বনেট সোডিয়াম দুইটা আছে, আমরা এখানে এটা ডাবল নিব। আর এখানে আর কি যোগ হবে, এখানে হচ্ছে তোমার H2O যোগ হবে। তাহলে দেখো এখানে বলছে কি 1 মোল কার্বন ডাইঅক্সাইড এবং 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কত মোল সোডিয়াম কার্বনেট পাওয়া যাবে, আচ্ছা কত গ্রাম বলছে। আচ্ছা দেখো এখানে দেখো 1 মোল সোডিয়াম কার্বনেট পাওয়ার জন্য কিন্তু আমার 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগতেছে। তাহলে যদি আমি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড নিই তাহলে আমরা কত মোল সোডিয়াম কার্বনেট পাবো, আমরা পাবো হচ্ছে 0.5 মোল সোডিয়াম কার্বনেট পাবো, 0.5 মোল। সোডিয়াম কার্বনেটের ভরটা আমরা কত জানি 106 গ্রাম, তাহলে 106 এর 0.5 গুণ করলে কত হবে 53 গ্রাম। এখানে অ্যান্সারটা কত 53 গ্রাম, কারণ কি 0.5 ইন্টু 106 এটা করলে আমরা পাচ্ছি হচ্ছে তোমার 53 গ্রাম, মানে অর্ধেক, যেহেতু 106 এর অর্ধেক 53। এখানে অ্যান্সারটা কত বি নাম্বারটা হচ্ছে তোমার অ্যান্সার। এরপরে আসো 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত আছে। সহজে মোলারিটি বের করার জন্য লিখবা যে S = 10x/m। এখন এক্সটা কত, এক্সটা মানে হচ্ছে তোমার এই যে পার্সেন্টেজ আছে এটা হচ্ছে তোমার এক্স। তাহলে কত লিখবো 10 × 5 ডিভাইডেড বাই হচ্ছে মাস কত সোডিয়াম হাইড্রোক্সাইড 40, তাহলে কত হবে 50/40। 50/40 করলে কত হবে 1.25। তাই এখানে 1.25 কোন অপশনে আছে, এ নাম্বার অপশনে আছে। তার মানে কি আমরা S = 10x/m এটা দিয়ে কিন্তু আমরা সহজেই ক্যালকুলেটর ছাড়া কিন্তু অ্যান্সারটা বের করতে পারি পরীক্ষার হলে। এবার দেখো 10% সোডিয়াম কার্বনের দ্রবণে কত মোল দ্রব্য থাকে, এটা সবাই কি করবে, সবাই না দেখে বলবে এখানে তো অ্যান্সার নাই 0.94 কই। এখানে দেখো কেন করবে, কারণ সবাই ভাববে যে এটা হচ্ছে মোলারিটির ম্যাথ, বাট এখানে মোলারিটি চাই, এখানে চাইছে কত মোল দ্রব্য আছে। তো দ্রব্য বের করার জন্য সূত্রটা হচ্ছে দ্রব্য সমান x/m, x/m এটা দিলে হবে। তাহলে এক্সটা কত দেওয়া আছে, এখানে 10 দেওয়া আছে। আর হচ্ছে তোমার এই সোডিয়াম কার্বনেট এটার ভরটা কত, এখানে ভর হচ্ছে তোমার 106। তো 10/106 করলে দেখো 0.09 সামথিং আসে। 0.09 কোথায় আছে, বি নাম্বার আছে। তাহলে এখানে অ্যান্সারটা কত, বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে অক্সিজেনের দ্রাব্যতা 2.3 × 10⁻⁴ হলে ppm হয়ে কত। একদম অনেস্ট অপিনিয়ন হচ্ছে আমি কিন্তু এই ম্যাথটা যখন আমাদের এই ডেল এক্সামে দেখছি আমি চোখ বন্ধ করে 7.36 দাগাইছি, কারণ কি আমি জিনিসটা এতবার দেখছি যে আমার মাথায় ছিল, আমি এটা ম্যাথটা করার জন্য মানে কোনো প্রয়োজনও বোধ করিনি। বাট দেখবো আমরা এখন যে কিভাবে এই আমরা ভরটা বের করতে পারি। তো অক্সিজেনের দ্রাব্যটা যেটা বলছে এটাকে আমি আগে ভরটা বের করে নিই। 2.3 × 10⁴ কে আমি যদি এর তোমার মাস হচ্ছে 32 ভাগ দিই গুণ দিই তাহলে হচ্ছে কত আসে দেখি। দেখো কত আসে 23 × 32, তাই না, 23/32 আমি লিখে নিই। দেখো এখানে আসতেছে হচ্ছে তোমার আচ্ছা এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 7.36 × 10⁻³ গ্রাম। এখন দেখো আমরা ppm মানে কি জানি, আচ্ছা যদি ধরো যে এই যে পানিতে আমরা ধরে নিলাম দ্রাব্যতা হচ্ছে তোমার 1 লিটার, যেহেতু দেওয়া নেই 1 লিটার ধরলাম, তাহলে ppm মানটা কি 1 ppm সমান আমরা কি জানি 1 mg/L। তো দেখো এটা কিন্তু আমার এখানে গ্রামে আসছে, তাহলে মিলিগ্রাম করতে আমার কি করতে হবে, এখানে আমাকে আরো 1000 দিয়ে গুণ দিতে হবে, কারণ 1 গ্রাম সমান কত জানি আমরা 1000 মিলিগ্রাম। তাহলে 1000 দিয়ে যদি গুণ দেই 10⁻³ দিয়ে গুণ দিলে 10⁻³ তাহলে এখানে -3 আছে, +3 -3 কাটা, তাহলে এখানে ppm কত হচ্ছে 7.36 ppm। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে আসো 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত। এক্ষেত্রে তোমরা ওই 10x/m টা করবা, S সমান হচ্ছে তোমার 10x/m, তাহলে কত হবে 100/106।
তাহলে কত হবে তোমার 0.94 অ্যান্সার হবে। সি নাম্বার হচ্ছে তোমার অ্যান্সার। 10x/m এই সূত্রতে তোমরা কিন্তু এটা করতে পারতেছো। এবার দেখো দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক। দুর্বল অ্যাসিড আর সবল ক্ষারের ক্ষেত্রে হবে হচ্ছে তোমার ফেনলফথ্যালিন, আর মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড এটা কোন ক্ষেত্রে? সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের ক্ষেত্রে। আর লিটমাস হচ্ছে যে কোনো টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক। এরপর দেখো সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের টাইট্রেশনে প্রশমন বিন্দু কথা। অ্যাসিডটা যদি সবল হয় তার মানে প্রশমন বিন্দুটা কিন্তু যে তোমার নিউট্রাল পয়েন্ট আছে pH 7 তার থেকে কম হবে। তাহলে 7 থেকে কম কোন অপশনে আছে? 5.27। আচ্ছা, আর যদি বলা হয় হচ্ছে তোমার দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার, সেক্ষেত্রে কত হবে? সেক্ষেত্রে কিন্তু 8.8 হবে। বি নাম্বারটা হচ্ছে তোমার অ্যান্সার হবে। এরপরে আসো 100 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের জন্য কতটুকু দ্রব্য প্রয়োজন? আচ্ছা দেখো 0.1 মোলার বলছে, তাই না? তার মানে এর ভরটা কত হবে তখন? এর ভরটা হচ্ছে তোমার 10.6 গ্রাম। আচ্ছা 10.6 গ্রাম কত হবে? মোলকে বলা হয় কিন্তু তোমার মোল পার লিটার। তো দেখো 1000 গ্রামে 1000 ml এর জন্য আমার লাগতেছে হচ্ছে সোডিয়াম কার্বনেট লাগতেছে হচ্ছে কত? 10.6 গ্রাম। তাহলে এখানে কত বলছে? 100 ml। 100 ml বলে দশমিকটা আরেকটা বাম দিকে আসবে, তাহলে 100 ml বলে কত হবে? 1.06 গ্রাম। তাহলে 1.06 কোন অপশনে আছে? এ নাম্বার অপশনে আছে। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? এ নাম্বারটা হচ্ছে তোমার অ্যান্সার। নিচের কোন যৌগে কেন্দ্রীয় পরমাণুর অক্সিজেন নাম্বার 0 হয়েছে? দেখো প্রথমটাতে কিন্তু অক্সিজেন নাম্বার বলা যাচ্ছে 0 না, পরেরটাতে ক্লোরোফর্মে কিন্তু কার্বনে কিন্তু 1 হচ্ছে। তারপরে দেখো পরেরটাতে দেখো হাইড্রোজেনের যে পজিটিভ, ক্লোরিনে কিন্তু নেগেটিভ, তার প্লাস মাইনাস করে 0 হয়ে যাচ্ছে। তাহলে কোন যৌগে কেন্দ্রীয় পরমাণুর সংখ্যা 0 হচ্ছে? এখানে হচ্ছে তোমার CH2Cl2। এখানে হচ্ছে তোমার কেন্দ্রীয় পরমাণুর অক্সিডেশন নাম্বার 0 হয়েছে। এরপর দেখো নিচের কোন যৌগে পরমাণুর যোজনী এবং অক্সিজেন সংখ্যা সমান? এখানে দেখো বি নাম্বার অপশনে যেটা আছে সেখানে কিন্তু তার যোজনী কিন্তু তোমার 4, আর অক্সিডেশন নাম্বারটা কত হবে? +4, কারণ কি 4টা ক্লোরিন মিলে নেগেটিভ হয়ে গেছে। সেখানে অ্যান্সারটা হবে হচ্ছে তোমার বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। মানে CCl4 হচ্ছে তোমার কেন্দ্রীয় পরমাণুর যোজনী এবং অক্সিডেশন নাম্বারটা হচ্ছে সমান, সেটা কত? 4। দেখো K2MnO4 এখানে ম্যাঙ্গানিজের জ্বালানি সংখ্যা কত? এখন দেখো কে এর ক্ষেত্রে আমরা কি জানি? এটা হচ্ছে +1, তার মানে এখানে হচ্ছে তোমার +2 হচ্ছে। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আমরা ধরলাম +x। অক্সিজেনের ক্ষেত্রে কত হবে? অক্সিজেন কিন্তু -2, -2 হলে কত হয়? -8 সমান কত? একটা নিষ্ক্রিয় পরমাণু হচ্ছে মোট মানে অক্সিডেশন নাম্বার 0। তারপর x সমান কি দাঁড়াচ্ছে? এখানে যদি +2 আর -6, তার মানে হচ্ছে এইদিকে গেলে +6 হচ্ছে। তাহলে এখানে ম্যাঙ্গানিজের জ্বালানি সংখ্যা কত? +6। এটা হচ্ছে তোমার বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে আসো এই জিনিসটা হচ্ছে তোমরা অনেকেই মনে কনফিউশন না হচ্ছে কিভাবে এটা অ্যান্সারটা আসছে। তাহলে এটা আমরা দেখাই। আসো দেখো প্রথমে সংকেতটা লিখে নিই, CaOCl Cl। আচ্ছা আমরা এখানে ধরে নিব যে এই যে OCl এটা হচ্ছে মানে দুই ভাগ আছে, যে ক্যালসিয়াম একটা পার্ট, এই দুটো আলাদা পার্ট। ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা কত জানি? +2, আর এটাকে যদি আমরা ধরে নেই হচ্ছে x, OClটাকে আমরা ধরে নিলাম x, এটাও ক্লোরিনের ক্ষেত্রে কত? -1 হচ্ছে। আচ্ছা এটা পরে করবো ক্লোরিনের ক্ষেত্রে। আচ্ছা এটা হচ্ছে তোমার y ধরে নিই সমান 0। আচ্ছা দেখো এখন আমি OClটা যেহেতু স্বতন্ত্রভাবে আছে, এখানে অক্সিডেশন নাম্বারটা কত এটা বের করবো। দেখো অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু -2 থাকে, -2 থাকে না? আর একটা যদি নেগেটিভ হয়, দুটো আর পরেরটা কি নেগেটিভ হবে না? সেটা পজিটিভ হবে। ক্লোরিনের ক্ষেত্রে সেটা +1 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে তোমার? +2 -2 +1 +y সমান 0। তাহলে দেখো এখানে প্রথম ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু আমরা -1 একটা পাইলাম। আচ্ছা পরেরটাতে দেখো +2 -2 কাটা, তার মানে y সমান কিন্তু হচ্ছে 15 কিন্তু প্লাস পাইছি, আর পরেরটাতে হচ্ছে y সমান -1 হচ্ছে। তার মানে এখানে ক্লোরিনের জ্বালানি সংখ্যা কত হচ্ছে? একটা হচ্ছে +1 যেটা হচ্ছে তোমার OCl এর ভিতর আছে, আর পরেরটা যে লাস্টে ক্লোরিন আছে সেখানে হচ্ছে -1। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে তোমার বি নাম্বারটা হচ্ছে তোমার অ্যান্সার। এরপর দেখো ক্ষারীয় MnO4 এবং C2O4 2- আয়নের রিডক্স বিক্রিয়ায় উভয়ের মোলার অনুপাত কত আছে? দেখো ক্ষারীয়, এই জায়গাটা অনেক ভুল করেছে। ক্ষারীয় MnO4 যদি হয় সেক্ষেত্রে এটা কনভার্ট হয় কিন্তু MnO2 তে। তাহলে এক্ষেত্রে হচ্ছে তোমার ওই মোলার অনুপাতটা এর ক্ষেত্রে কিন্তু হয়ে যায় হচ্ছে তোমার 3। আর যদি হচ্ছে বলতে হচ্ছে অম্লীয় MnO4, সেখানে কিন্তু এর সংখ্যা যেটা ইকুইভ্যালেন্ট ওটা কিন্তু 5 হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে ইকুইভ্যালেন্ট 1 কত পাচ্ছি আমরা? 3 পাচ্ছি। আর C2O4 এর ক্ষেত্রে আমরা জানি যে ইকুইভ্যালেন্ট 2 কত? এটা হচ্ছে 2। তাহলে দেখো উভয়ের মোলার অনুপাত কত? আমরা জানি যে যার যেটা মোলার অনুপাত তার হচ্ছে অপোজিট দিকে চলে যায়। তাহলে দেখো ক্ষারীয় MnO4 এটা যেটা হচ্ছে তোমার এখানে হচ্ছে
MnO4 এটা আছে, তাহলে শুরুতে এর কিন্তু E1 পাচ্ছি 2, বাট এটা কিন্তু এর সাথে থাকতেছে না, এখানে E2টা MnO4 এ যাবে, তাহলে MnO4 এ কত যাচ্ছে 2, আর যেটা হচ্ছে MnO4 এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট হচ্ছে 3, সেটা চলে যাবে C2O4 2 মাইনাস, এখানে তাহলে হবে হচ্ছে 3, তাহলে এখানে তাহলে এই দুটোর মধ্যে অনুপাত কত হচ্ছে 2:3, এখানে অ্যান্সারটা কত হবে 2:3। আচ্ছা, এটা একটা ম্যাথ যে 9.5 গ্রাম FeSO4 কে জারিত করলে 1 মোলার KMnO4 দ্রবণে কতটুকু দরকার হয়। আচ্ছা, তোমাদেরকে আমি একটা শর্ট ট্রিক্সে ভিডিও দিয়েছিলাম, এই যে তোমার এই যে চ্যাপ্টারে যে তোমার জারণ বিজারণ রিঅ্যাকশন, তো ওই ফর্মুলাটা আজকে আমরা অ্যাপ্লাই করব। আর তোমাদের যে আরো কনফিউশন থাকে, মনে করো যে আমার মনে থাকতেছে না, তোমরা সেক্ষেত্রে তোমার কনফিউশনটা ক্লিয়ার করার জন্য কিন্তু ভিডিওটা দেখতে পারো, আরটিডি পেজে যা দেখবা প্লে লিস্টে আছে আমার শুরুতেই। তো এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে E1 V1 S1 ইজ ইকুয়াল টু E2 V2 S2। আচ্ছা, এখানে দেখো, এখানে E2 মানে কি ইকুইভ্যালেন্ট, তাহলে ইকুইভ্যালেন্টটা কত দেখো, FeSO4 এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্টটা হচ্ছে তোমার 1, আর V1 কে এই যে S কে আমরা কি লিখতে পারি, S1 সমান 1000 W ভাগ MV, তাহলে আমরা ওটাই লিখবো V1 ইনটু 1000 W বাই V1, তাহলে V1 কিন্তু এখানে কাটা যাচ্ছে। আর E2 এর ক্ষেত্রে KMnO4 এখানে হচ্ছে তোমার E2টা কত হবে, এখানে E2 হবে হচ্ছে তোমার 5। আচ্ছা, S2 এর মানটা কত দেওয়া আছে দেখো, S2 মান কিন্তু 1 মোলার দেওয়া আছে, তার মানে এখানে বললাম 5V2, তাহলে এখানে আমার V2টা বের করতে হবে, তাহলে আমরা এখানে লিখি যে 1000 W, Wটা কত দেখো, W এর মানটা এখানে কত 9.5 গ্রাম, তাহলে 9.5 এর লিখলাম, ভাগ হচ্ছে তোমার Mটা কত, Mটা হচ্ছে তোমার FeSO4 এর ভরটা হচ্ছে তোমার 151 সম্ভবত, আর এখানে হচ্ছে 5 যে V2 আছে এখানে নিচে চলে গেল 5V2, এটা করলে আসছে তোমার V2। তো এটা তোমরা যদি ক্যালকুলেটরে করো, এখানে তোমার অ্যান্সারটা আসবে সম্ভবত 12.5 মিলিলিটার, এটা আমি আগে করে রাখছি। তোমাদের যদি কনফিউশন যদি আরো থাকে, তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখতে পারো আমার শর্ট ট্রিক্সে। এই পয়েন্টটাতে আসো, পটাশিয়াম ডাইক্রোমেট এবং ফেরাস সালফেটের রিডক্স বিক্রিয়া জারক ও বিজারকের মোল অনুপাত কত, তাহলে এখানে জারকটা কোনটা, জারকটা হচ্ছে তোমার K2Cr2O7, এর কয় মোল হবে, এটা হচ্ছে তোমার 1 মোল, আর FeSO4 এটা কয়টা লাগবে, এটা হচ্ছে 6টা লাগবে, তাহলে এখানে অ্যান্সারটা কত হবে 1:6, এটা হচ্ছে অ্যান্সার। আসলে তোমরা বুঝতে পারছো, যদি বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা শর্ট ট্রিক্সে ভিডিওটা করতে পারো, ওটা করলে কিন্তু আর কোনো কনফিউশন থাকার কথা না। এরপরে আসো, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ইথানোয়িক অ্যাসিডের টাইট্রেশন উপযুক্ত নির্দেশক কোনটা, এখন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে এটা কিন্তু হচ্ছে তোমার সবল ক্ষার, আর যেটা তোমার ওই ইথানোয়িক অ্যাসিড CH3COH এটা কিন্তু হচ্ছে তোমার দুর্বল অ্যাসিড, তাহলে এখানে কোন নির্দেশক আমরা ব্যবহার করব, ফিনাইলফথ্যালিন আমরা ব্যবহার করব। আর মিথাইল অরেঞ্জ মিথাইলেট কোন ক্ষেত্রে, সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের ক্ষেত্রে। এরপর দেখো, মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের পিএইচ রেঞ্জ কত, মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে কত হবে 3.1 থেকে 4.4, 4.2 থেকে 6.3 এটা কোনটা, এটা হচ্ছে তোমার মিথাইল রেড, মিথাইল রেডের তাহলে কত হবে 4.2 থেকে 6.3। আচ্ছা, অম্লীয় ডাইক্রোমেট এবং C2O4 এর আয়নের রিডক্স বিক্রিয়ায় এদের মোল অনুপাত কত। আচ্ছা দেখো, অম্লীয় C2O4 যেটা, এটা হচ্ছে তোমার 6 মোল লাগবে, আর C2O4 এটা কিন্তু 2 মোল লাগে, তাহলে এদের মধ্যে হচ্ছে বলছে যে এখন দেখা লাগবে যে এই যে তোমার কোনটা অনুপাত চাইছে সেটা আমাদেরকে দেখা লাগবে। এখানে দেখো Cr2O3 মাইনাস এটা অনুপাত আগে চাইছে, তার মানে আমরা জানি যে এই যে তোমার E1 এটা কিন্তু এটা হচ্ছে তোমার E2, বাট আমরা যখন হচ্ছে তোমার ব্যালেন্স করবো তখন কিন্তু জিনিসটা অপোজিট হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তোমার কতগুলো লাগতেছে, এই ক্ষেত্রে লাগতেছে হচ্ছে তোমার 2টা, এই ক্ষেত্রে লাগতেছে 3টা, তাহলে এখানে দেখো এই ক্ষেত্রে তাহলে কত লাগতেছে, এই ক্ষেত্রে লাগতেছে হচ্ছে তোমার 2 মোল, আর এই ক্ষেত্রে লাগতেছে হচ্ছে তোমার 6 মোল, তাহলে অনুপাতটা কত হবে 1:3, এখানে অ্যান্সারটা কত 1:3। এরপর দেখো, নিচের কোনটি জারক ও বিজারক উভয় রূপে ক্রিয়া করে, এখানে দেখো আমরা যদি দেখি যে Fe2+ এটা কিন্তু জারক বিজারক হিসেবে কাজ করতে পারে, এটা ইলেকট্রন গ্রহণও করতে পারে, ইলেকট্রন ত্যাগও করতে পারে। এরপরটাতে আসো, H2O2 যৌগে অক্সিজেনের জারণ মান কত। আচ্ছা, আমরা এখানে দেখো H2 এর ক্ষেত্রে কিন্তু আমরা জানি হাইড্রোজেনের ক্ষেত্রে +2 হচ্ছে, আর অক্সিজেন ক্ষেত্রে কত হচ্ছে, এখন ব্যালেন্স করার জন্য দেখো মানে +2x করলাম, এখন দেখো মানে এটা ধরে নিলাম যে আমরা জানি না, তাহলে এখন দেখো অক্সিজেন আছে কিন্তু 2টা, একটা না, তাহলে 2টা যদি হয় তাহলে 2টার জন্য হচ্ছে আমার x হচ্ছে তোমার -2, মানে 2x এর জন্য, তাহলে 2x সমান যদি -2 হয় তাহলে x সমান কত হবে
-1 হবে। এটা সবাই জানো যে হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেন জারণ সংখ্যা কত, -1। এটা কিন্তু তোমার একটা এক্সেপশন, কারণ অক্সিজেন নর্মালি তোমার জারণ সংখ্যা থাকে -2। এরপরে দেখো নিজের বিক্রিয়ায় বিজারক কোনটা। এখন দেখো বিজারকের ক্ষেত্রে আমরা অপশন করে দেবো কপার 2+। এখানে দেখো কপার 2+ ছিল, এখান থেকে কিন্তু কপার মানে সিঙ্গেল হয়েছে, কপার প্লাস হয়েছে, তার মানে এটা বিজারক না। বিজারক মানে কি, যার জারণ ঘটছে, এখানে কিন্তু কপার 2+ এর জারণ ঘটেনি। I2 ক্ষেত্রে দেখো I2টা কিন্তু হচ্ছে উৎপাদ সাইডে আছে, তার মানে এর কোনো জারণ ঘটেনি। K+টা দেখো K+টা এখান থেকে যায় কিন্তু সেমই আছে, এখানেও K+ আছে, এই K2 এসে পরে যায় K+ আছে, তার মানে হয়নি। আর I- টা দেখো এখানে শুরুতে I- আছে, পরে যায় কিন্তু 0 হয়েছে, তার মানে তার জারণ ঘটছে 0 থেকে 1 হয়েছে। এখানে তোমার ছিল হচ্ছে তোমার -1, এখান থেকে হচ্ছে 0, তার মানে তার জারণ সংখ্যা ঘটছে। তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে তোমার I-। আচ্ছা, আমরা এখন প্রায় শেষের দিকে ক্লাসে চলে আসছি, তড়িৎ রসায়ন। তো দেখি এই চ্যাপ্টারে তোমার কি কি এমসিকিউ আছে। প্রথম এমসিকিউ, এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক কি। আমরা কি জানি এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক কি, সিমেন্স। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পরিবাহিতার একক কি হবে, সিমেন্স। এবার দেখো আপেক্ষিক পরিবাহিতার সূত্র কোনটা আছে। আপেক্ষিক পরিবাহিতা কি দ্বারা প্রকাশ করা হয়, কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়। কাপ্পাটাকে একটু কে মানে একটু এরকম করে লেখা হয়। তাহলে কাপ্পা সমান আমরা কি জানি 1/ρ, মানে পরিবাহিতার বিপরীতকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। তাহলে এখানে কোনটা হবে, বি নাম্বারটা, কাপ্পা = 1/ρ। এরপরে আসো তুল্য পরিবাহিতার সূত্র কোনটা। তুল্য পরিবাহিতার সূত্রের ক্ষেত্রে দেখা যাবে কাপ্পা × 1000 cm3/c। এখানে সি মানে কি, ঘনমাত্রা, তাহলে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে তোমার সি। এরপরে আসো আচ্ছা মোলার পরিবাহিতার সূত্রটা কি। মোলার পরিবাহিতার ক্ষেত্রে তোমরা কিভাবে মনে রাখবা, যে এখানে যে তোমার এই যে ল্যামডা দেওয়া আছে, এটা হচ্ছে বড় হাতের ল্যামডা, সেখানে যেখানে এমটা থাকবে সেটাই হচ্ছে তোমার মোলার পরিবাহিতা। মোলার পরিবাহিতার ক্ষেত্রে অবশ্যই এম লেখা থাকবে। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, ডি নাম্বার। আচ্ছা এখানে মনে হয় cm³ যায় ভুলে 8 লিখছে, তো এখানে কাপ্পা × 1000 cm3/c, এটা হচ্ছে তোমার মোলার পরিবাহিতার সূত্র। এরপর দেখো সিজিএস এককে তুল্য পরিবাহিতার সূত্র কোনটা। সিজিএস আগে হচ্ছে তোমার প্রথমটা অ্যান্সার, ওহম বা সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট পার গ্রাম ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে তোমার সিজিএস এককে তুল্য পরিবাহিতার একক। এরপরে আসো সিজিএস পদ্ধতিতে মোলার পরিবাহিতার এককটা তাহলে কি, ওই প্রথম ওহম বা সেন্টিমিটার স্কয়ার থাকবে, তারপরে হয়ে যাবে পার মোল। এখন দেখো এখানে হচ্ছে তোমার বি নাম্বার এবং ডি নাম্বার দুইখানে কিন্তু সেম অপশন আছে, তার মানে এখানে বি ডি দুটো অ্যান্সার হবে, যদিও বই হচ্ছে তোমার বি নাম্বারটা অ্যান্সার দিচ্ছে। এরপরে আসি ক্রোমিয়াম সালফেট দ্রবণে 3 ফ্যারাডে বিদ্যুৎ পরিচালনা করলে ক্যাথোডে কত গ্রাম ক্রোমিয়াম জমা হবে। আচ্ছা ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা জানি কি, এর ক্ষেত্রে হচ্ছে তোমার ক্রোমিয়াম কিন্তু 3+ অবস্থায় থাকে, তার মানে এখানে 1 মোল ক্রোমিয়াম পাওয়ার জন্য কিন্তু আমার 3 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। তাহলে 3 ফ্যারাডে বিদ্যুৎ হলে ক্রোমিয়ামের আমরা ভর সংখ্যা কত জানি, 52 গ্রাম। তাহলে এখানে 3 ফ্যারাডে যদি বিদ্যুৎ প্রবাহ করা হয় তাহলে ক্রোমিয়াম কত গ্রাম জমা হবে, 52 গ্রাম জমা হবে। আচ্ছা 1 ফ্যারাডে বলতে কি বোঝায়, 1 ফ্যারাডে বলতে বোঝা যাচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ। এখন 1 মোল মানে কত, 6.02 × 10⁻23। তাহলে এখানে কোথায় অপশনে আছে, দেখো সি নাম্বারে অপশনে আছে। তাহলে সি নাম্বারটা হচ্ছে 1 মোল ফ্যারাডে ডেফিনেশন 6.02 × 10⁻23 ইলেকট্রনের চার্জ। এরপরে আসো 1 মোল ইলেকট্রন কোনটা, আগের মেসিকে আমরা করলাম, এটা হচ্ছে তোমার 1 ফ্যারাডে হচ্ছে তোমার অ্যান্সার হবে। 1 ফ্যারাডে যদি বলে টোটাল চার্জ কত, তাহলে কত হবে 96,500 কুলম্ব। এটা আমরা লিখে দিই 96,500 কুলম্ব, এটা হচ্ছে তোমার 1 ফ্যারাডের চার্জ। এরপরে আসো 1 মোল ক্রোমিয়াম ক্যাথোডে সঞ্চিত হলে কত বিদ্যুৎ প্রয়োজন। তাহলে ক্রোমিয়াম যেহেতু 3+, তার মানে এখানে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে, 3 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। আচ্ছা নিচের কোনটি তড়িৎদ্বার জারণ অর্ধকোষ বোঝায়। জারণ অর্ধকোষ মানে কি, তার জারণ ঘটবে। এখন দেখো এখানে জিঙ্ক থেকে জিঙ্ক হয়েছে, তার মানে এখানে জারণ ঘটেনি। বাট বি নাম্বার দেখো জিঙ্ক থেকে কিন্তু জিঙ্ক Zn2+ হয়েছে, তার মানে এখানে জারণ ঘটছে। তাহলে কোন তড়িৎদ্বার হচ্ছে তোমার জারণ অর্ধকোষ বোঝাবে, যেখানে জারণ ঘটবে। দেখো বি নাম্বার বাকি দিনটাতে কিন্তু বিজারণ ঘটছে, তার মানে এখানে জারণ একমাত্র বি নাম্বারেই ঘটছে, সো এখানে বি নাম্বারটা অ্যান্সার। দেখো সক্রিয়তা সিরিজে সবচেয়ে উপরে অবস্থান কোনটার। কারণ এই সবগুলো যদি দেখো দেখবা যে প্রথম তিনটা কিন্তু সক্রিয়তা সিরিজের নিচের দিকে থাকে, বাট ক্যালসিয়ামটা তোমার উপরের দিকে থাকে। তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হবে, ডি নাম্বারটা হচ্ছে তোমার অ্যান্সার হবে। তারপর দেখো
সক্রিয়তা সিরিজ মধ্যে নিচের কোনটি সঠিক আছে? সক্রিয়তা সিরিজে তোমরা সূত্রটা তো জানো, কে নাকে মেঠাইবার এলো যেন, ফিরে সোনা পাবে হায়, কোথাকার হাজি আজ পিটাবে আমায়। এখানে যদি তুমি সূত্রটা বিশ্লেষণ করো তাহলে দেখবা যে অ্যালুমিনিয়ামটা নিকেলের উপর থাকে, আর বাকিগুলোর ক্ষেত্রে সবগুলো ভুল। জিঙ্ক কখনো ম্যাগনেসিয়ামের আগে থাকে না, কারণ ম্যাগনেসিয়াম শুরুতে থাকে, সোডিয়ামও শুরুতে থাকে, আর পরেরটা তো হবে না, কারণ কপারটা হচ্ছে নিষ্ক্রিয় ধাতুগুলোর মধ্যে অন্যতম। সো এখানে এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কোনটি ব্যবহার করা হয়? এখানে হচ্ছে তোমার বি নাম্বারটা অ্যান্সার, KCl K2SO4 আর Na2SO4। আচ্ছা, এখানে যদি বলা হয় যে তোমার যে সবচেয়ে মানে কি বলবো, সবচেয়ে হচ্ছে তোমার উৎকৃষ্ট লবণ কোনটা? সবচেয়ে উৎকৃষ্ট লবণ হচ্ছে তোমার KCl, সর্বোৎকৃষ্ট। তাহলে অ্যান্সারটা কত হবে? বি নাম্বারটা হচ্ছে তোমার অ্যান্সার। এবার দেখো, প্লাটিনাম H2 থেকে H+ E = 0 ভোল্ট হলে ক্যাথোড হিসেবে কোনটি ব্যবহৃত হবে? ক্যাথোড হিসেবে কোনটা ব্যবহৃত হবে? যেটার তোমার হচ্ছে সক্রিয়তা এর থেকে হচ্ছে কম। এর থেকে কম কোনটা হবে? কপারের ক্ষেত্রে এর থেকে কম থাকে, সেখানে BC নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ক্যালোমেল কোনটা? ক্যালোমেল আমরা কি জানি? Hg2Cl2, এটা হচ্ছে তোমাকে ক্যালোমেল বলা হয়। ক্যালোমেলটা কি? সেকেন্ডারি তড়িৎদ্বার কিন্তু এক ধরনের। এরপরে দেখো, 1 মোল কপার ক্যাথোডে সঞ্চিত হতে কপার সালফেট দ্রবণে কত বিদ্যুৎ পরিচালনা করতে হবে? কপারটা কি হিসেবে থাকে? Cu2+ হিসেবে থাকে। তাহলে কত মোল, মানে 1 মোল কপার সালফেট পাইতে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে? 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। এরপরেরটাতে আসো, শুষ্ক কোষের ইএমএফ কত? তো দেখো, সহজ প্রশ্নকে তোমরা পাচ্ছ, সো এটা নিয়ে আপনারা আসলে কিছু নাই, ভালো মতো প্র্যাকটিস করলে দেখবা পারবে। এখানে কত ভোল্ট হবে? 1.5 ভোল্ট। কয়েকটা দেখবা খালি জাস্ট একটু এক্সেপশনাল অথবা কঠিন, বাকি সব কিন্তু সব সহজই আছে। এরপরে দেখো, শুষ্ক কোষের অ্যানোড কোনটা? এটা আমরা সবাই জানি, এটা কি হবে? এটা হবে হচ্ছে তোমার জিঙ্ক হবে। তো শুষ্ক কোষের অ্যানোড কোনটা? জিঙ্ক। এরপরটাতে আমরা আসি, তড়িৎ কোষের অ্যানোডে কি ঘটে? তড়িৎ কোষের অ্যানোডে হচ্ছে তোমার জারণ ঘটে। তড়িৎ কোষের অ্যানোডে তাহলে কি ঘটে? জারণ ঘটে। এরপরে আসি, হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড এবং ক্যাথোড রূপে নিচের কোনটি ব্যবহৃত হয়? কোনটি ব্যবহৃত হয়? গ্রাফাইট। গ্রাফাইটটা কি? এক ধরনের কিন্তু কার্বন, আর গ্রাফাইটে কিন্তু sp2 সংকরণ ঘটে, এই জন্য এটা হচ্ছে তোমার বিদ্যুৎ পরিবাহী। এরপরে দেখো, হার্ট পেস মেকার রূপে কোনটি ব্যবহৃত হয়? দেখো, হার্ট পেস মেকার মানে কি? এটা হচ্ছে মেডিকেল একটা টার্ম, সো এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা বুঝতেই পারতেছো। এখানে কোনটা হবে? লিথিয়াম সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড, এই ব্যাটারিটা হচ্ছে তোমার হার্টের পেসমেকার রূপে ব্যবহৃত হয়। পেসমেকারের কাজ কি? অ্যাকশন বলেছে জেনারেট করা, যার মাধ্যমে হচ্ছে তোমার হার্ট প্রপার ফাংশন করে। এবার আসো, আমরা এখন লাস্ট চ্যাপ্টারে চলে আসলাম, অর্থনৈতিক রসায়ন। এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, সো অনেক তোমরা স্কিপ করছো। দেখি এই জায়গা থেকে কি কি এমসিকিউ আছে বক্সে। তো প্রথম এমসিকিউ, এটা কিন্তু জিকে হিসেবেও আসতে পারে, যে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটা? আমরা কি জানি? সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তোমার তিতাস গ্যাস ক্ষেত্র। এরপরে আসো, কোন ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? বিদ্যুৎ উৎপাদনে। বিদ্যুৎ উৎপাদনে কত পার্সেন্ট প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়? 55%। কত পার্সেন্ট? 55%। এরপরে দেখি আমরা কি বলছে, বাংলাদেশে কোন গ্যাস ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক সংযুক্তিতে সবচেয়ে বেশি মিথেন ও সবচেয়ে কম কার্বন ডাই অক্সাইড থাকে? সবচেয়ে বেশি মিথেন কোন গ্যাস ক্ষেত্রে থাকে? এটা হচ্ছে তোমার রশিদপুর গ্যাস ক্ষেত্রে। বাংলাদেশের কোন কয়লা খনি ক্যালোরিফিক মান 12,116 BTU পার LB? তো এটা করতে হবে, এটা হচ্ছে তোমার দিঘিপাড়া বিদ্যুৎ ক্ষেত্র। কোনটি কয়লার গুণগত মান নির্দেশ করে? ছাই, এটা কিন্তু কয়লার গুণগত মান কমায়, উদ্বায়ী পদার্থও কমায়, সালফারও কমায়। তাহলে কোনটি হচ্ছে তোমার কয়লার গুণগত মান বৃদ্ধি করতেছে? ফিক্সড কার্বন। এরপরে আসো, কোনটি কাচের প্রধান উপাদান নয়? তাহলে দেখো, এখানে সিলিকন অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম কার্বনেট, আর আছে সোডিয়াম Na2SO4। এই চারটাই কিন্তু তোমার কাচের উপাদান। তাহলে এখানে অ্যান্সারটা হবে Al2O3, এটা কাচের কোনো উপাদান নয়। এরপর দেখো, রঙিন কাচ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? আচ্ছা দেখো, রঙিন কাচ তৈরিতে এখানে যদিও বই দেওয়া আছে MnO2, বাট ওই তোমরা যদি হচ্ছে ছকটা পড়ো, মানে ওই যে বইটা রিডিং পড়ো, তাহলে দেখবা যে মানে CuO, এটা হচ্ছে তোমার রঙিন কাচ তৈরিতে ব্যবহৃত হয়, বাট Cu2O এটা কিন্তু রঙিন কাচ তৈরিতে ব্যবহৃত হয় না। তাহলে অ্যান্সারটা কি হবে? Cu2O। CO2 হলে অটোমেটিকলি হচ্ছে তোমার ডি ব্লক মৌলটা পূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে এটা রঙিন কাচ গঠন করবে না। আচ্ছা,
কোনটি সিমেন্ট জমাট বাঁধা মন্থর করে? কোনটা করে? জিপসাম। জিপসামের সংকেতটা কত? CaSO4 × 2H2O। এখানে একটু সাবধান থাকা লাগবে, অনেক সময় কিন্তু 2CaSO4 × H2O দেয়, সেটা কিন্তু হবে না। সংকেতটা আমরা মাথায় রাখবো। এবার দেখো কোন জাতীয় বর্জ্যের জন্য ইটিবি ব্যবহার করা হয়? কোন জাতীয় বর্জ্যের জন্য? আমরা জানি তরল বর্জ্যের জন্য। আচ্ছা, ইটিবির পূর্ণরূপটা কি? এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আসো পুনঃপ্রক্রিয়াকরণ বা রিসাইক্লিংটা কি? এটা কি? এটা হচ্ছে তোমার পরিত্যক্ত পদার্থকে পুনঃব্যবহার্য করা। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? এখানে হচ্ছে তোমার সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, লাস্ট প্রশ্নে আমরা চলে আসলাম ন্যানো টেকনোলজি, যে ন্যানো অবস্থায় পদার্থের অপটিক্যাল, চুম্বকীয় এবং বৈদ্যুতিক কর্মে পরিবর্তন ঘটানোর প্রধান কারণ কি? এটা প্রধান কারণটা কত হবে? মানে কি হবে? কণার তলের ক্ষেত্রফল। তো এর মাধ্যমে আজকে ক্লাসটা শেষ হয়ে গেল। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। সবার জন্য শুভ কামনা জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।